এই ইরাসমাস স্কলারশিপে অ্যাপ্লাই করবেন, তার সব কোয়েশ্চেনের আনসার হলো এই স্লাইডের মধ্যে। 1 নম্বর হলো এটা একটা ফুল ফান্ডেড স্কলারশিপ। ফুল ফান্ডেড স্কলারশিপ মিনস আপনাকে কোনো ধরনের টিউশন ফি দিতে হবে না। এই স্কলারশিপটা আপনার সকল ধরনের টিউশন ফি প্রদান করে থাকবে, অ্যান্ড দেন আপনার ট্রাভেল কস্ট প্রোভাইড করবে। দ্যাট মিনস আপনার প্রোগ্রামটা থাকবে 2 বছরে, কিন্তু তারা 1 বছরে আপনাকে 3 to 4,000 ইউরো প্রোভাইড করবে ইচ ইয়ারে। অ্যান্ড অলসো আপনি যখন বাংলাদেশ থেকে ভিসা অ্যাপ্লাই করবেন, আপনাকে কোনো ধরনের ভিসা কস্ট দিতে হবে না, তারা আপনার প্রত্যেক ভিসা কস্ট প্রোভাইড করে থাকবে। অ্যান্ড দেন আপনি যদি আপনার হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে সাপোজ এটা তো একটা মাল্টি লাইক মাল্টি মাস্টার্স প্রোগ্রাম, আপনি যদি অসুস্থ থাকেন বা হাসপাতালে যাবেন বা টাকা মানে টাকা কে প্রোভাইড করবে বা কিভাবে ডক্টর দেখাবেন, সো এই স্কলারশিপটা আপনাদেরকে হেলথ ইন্স্যুরেন্সও প্রোভাইড করে থাকবে। সো আপনাদের পকেট থেকে একটা টাকাও খরচ হবে না, এই স্কলারশিপটা ফুল ফান্ডেড স্কলারশিপ। অ্যান্ড দেন এইসব ছাড়াও এই স্কলারশিপটা আপনাকে একটা মান্থলি অ্যালাওয়েন্স দিবে। ফর এক্সাম্পল, যে প্রোগ্রামগুলো পুরানো থাকে সেই প্রোগ্রামগুলো 1,000 মান্থলি অ্যালাওয়েন্স প্রোভাইড করে থাকে। ফর এক্সাম্পল, আমার প্রোগ্রামটা অনেক বছর ধরে আছে, সো আমি 1,000 ইউরো পার মান্থ পেতাম। বাট যে প্রোগ্রামগুলো নতুন, ফর এক্সাম্পল যে প্রোগ্রামগুলো 2022 সালে বা 2023 সালে লঞ্চ হয়েছে, তারা কিন্তু পার মান্থ 1,400 ইউরো প্রোভাইড করে থাকে। হ্যাঁ, তো বাংলাদেশের টাকা হিসাব করলে 1 লাখ সামথিং। সো it's a good opportunity for you. And also the third point is এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি একটা মাস্টার্স প্রোগ্রাম, যেখানের মধ্যে বিভিন্ন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়ালেখা করছে। ফর এক্সাম্পল, আমার প্রোগ্রামে নাইজেরিয়া থেকে পড়াশোনা করছে, নর্থ আমেরিকা থেকে পড়াশোনা করছে, সাউথ আমেরিকা থেকে পড়াশোনা করছে, বা জার্মানি বা ইতালি থেকেও পড়াশোনা করছে, বা এশিয়ান কান্ট্রিগুলো থেকেও পড়াশোনা করছে। সো এটা একটা মাল্টি এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, যেখানের মধ্যে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এক একজনের থটস অ্যান্ড আইডিয়া। এবং এটা আপনাদের জন্য গুড অপরচুনিটি আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, এবং হচ্ছে ইউরোপের কালচার গুলোকে নিজের মধ্যে ডেভেলপ করার জন্য। অ্যান্ড আমি যেটা বললাম যে এই প্রোগ্রামটা আপনি 2 বছরের মাস্টার্স করছেন ঠিকই, কিন্তু আপনার কাছে মাল্টিপল ডিগ্রি থাকবে। যেমন আমার যে সার্টিফিকেট পেয়েছি আমার মাস্টার্স এর, ওখানের মধ্যে লেখা আছে মাস্টার্স ইন কেমিস্ট্রি ইন ফ্রান্স অ্যান্ড ইন পোল্যান্ড। এবং আমি ইতালিতে যেটা করেছি সেটা ছিল মাস্টার্স ইন ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো এটা হচ্ছে কি আপনাকে মাল্টিপল ডিগ্রিও দিচ্ছে। হ্যাঁ, সো ওভারঅল এই প্রোগ্রামটার মাধ্যমে আপনারা অনেক ধরনের স্কোপ পাচ্ছেন। অ্যান্ড দ্য গুড থিং ইজ আপনি এখানের মধ্যে 2-3টে ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাচ্ছেন, যেগুলো হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড অনেক প্রসিদ্ধ থাকে। এন্ড দেন এর মাধ্যমে হয় কি, আপনারা যখন পরবর্তীতে জব ফিল্ড বা হচ্ছে গিয়ে অন্যান্য পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য এটা বোনাস হিসেবে কাজ করবে। সো দ্যাটস ইট। এন্ড দেন আমি যে বিষয় নিয়ে কথা বলবো যে এটার টাইম লাইনটা কখন থেকে শুরু হয়ে থাকে, মূলত এটার অ্যাপ্লিকেশন শুরু হয়ে থাকে সেপ্টেম্বর থেকে, স্টার্ট হয়ে থাকে। এন্ড এটা হচ্ছে কি শেষ হয়ে থাকে ডিসেম্বর বা জানুয়ারির দিকে। তবে কিছু কিছু প্রোগ্রাম থাকে যেগুলো ফেব্রুয়ারির দিকে বা মার্চের দিকে শেষ হয়। তবে খুবই কম থাকে যেগুলো ডেডলাইন ফেব্রুয়ারি বা মার্চে থাকে। তো আমার সাজেশন থাকবে আপনারা সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন করা শুরু করবেন, বেশিক্ষণ ওয়েট করা যাবে না। দেন প্রাইমারিলি আপনাদেরকে হচ্ছে গিয়ে পোর্টালে ঢুকে আপনাদের ডকুমেন্টস গুলো অ্যাপ্লাই করতে হবে। আমাদের নেক্সট স্পিকার আপনাদেরকে দেখাবে কিভাবে অ্যাপ্লাই করবেন। দেন করার পর আপনার ডকুমেন্টস গুলো স্ক্রিনিং হবে, স্ক্রিনিং হওয়ার পর তারা আপনাদেরকে আইদার ইমেল করবে আর আপনাদের পোর্টালের মধ্যে আপনাদেরকে টেক্সট করবে যে আপনি সিলেক্টেড হয়েছেন কি হননি। হ্যাঁ, তো আমি যেটা মনে করতাম যে শুধু ইমেলই পাঠায়, কিন্তু না, তারা পোর্টাল অনেক প্রোগ্রামে আপনার পোর্টালের মধ্যে হচ্ছে গিয়ে জানায় যে আপনি কি সিলেক্টেড হয়েছেন কি হয়নি। তো আমি এখানে মিস্টেক করেছিলাম, আমি 2টা প্রোগ্রাম থেকে একসেপ্ট হয়েছিলাম, তারা আমাকে পোর্টালে মেসেজ দিয়েছিল, বাট আমি সবসময় ইমেলটাই চেক করতাম, স্পাম ফোল্ডার মানে সবসময় ইনবক্স চেক করতাম ইমেলে, কিন্তু আমি কখনো পোর্টালে চেক করতাম না। সো এটা আমার মিস্টেক ছিল। সো আপনাদেরকে 2টা জিনিসই চেক করতে হবে কন্টিনিউয়াসলি। এন্ড দেন তারা হচ্ছে গিয়ে মেরিট লিস্ট সাজেস্ট করে, অনেক সময় অনেকজনকে ওয়েটিং লিস্টও বলে, তবে ওয়েটিং লিস্ট থেকে খুব কম সংখ্যক স্টুডেন্টই
সুযোগ পেয়ে থাকে স্কলারশিপের জন্য, কারণ এখানে অনেক কম্পিটিটর থাকে এবং ইরাসমাস স্কলারশিপ অনেক প্রেস্টিজিয়াস স্কলারশিপ। সো কেউ সহজে ছাড়তে চায় না, সো ওয়েটিং লিস্ট থেকে খুবই কম সংখ্যক স্টুডেন্টরা আসে, বাট ফার্স্ট লিস্টে যারা থাকে তারা চান্স পেয়ে থাকে ম্যাক্সিমাম। এবং কিছু কিছু প্রোগ্রামে থাকে যে ইন্টারভিউ দিতে হয়, আমার প্রোগ্রামে ইন্টারভিউ ছিল না, তবে কিছু কিছু প্রোগ্রাম থাকে যে আপনার সিলেকশনের পর আপনাকে একটা ইন্টারভিউ দিতে হয়। ইন্টারভিউতে মূলত খুবই সিম্পল থাকে, আপনার সিভি এসওপি নিয়ে কোয়েশ্চেন করবে যে আপনি কেন এই প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন, ইন ফিউচারে আপনার প্ল্যান কি, এই প্রোগ্রাম থেকে আপনার এক্সপেকটেশন কি, আপনি কেন আহ, এই প্রোগ্রামটাকে সিলেক্ট করেছেন, বা ছোটখাটো আপনার টপিক রিলেটেড, সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন করতে পারে, বাট খুবই সিম্পল। এন্ড দেন আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো এটা জাস্ট সামারাইজ, যে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। আমি বিস্তারিত যাবো না, কারণ আমাদের নেক্সট স্পিকার আলোচনা করবে। সো ফার্স্ট থিং যেটা লাগবে অবশ্যই পাসপোর্ট। আপনাদের যদি পাসপোর্ট না থাকে অথবা রিনিউ করতে হয়, জলদি রিনিউ করে নিবেন বা পাসপোর্ট রেডি রাখবেন। এন্ড দেন আপনারা যদি ব্যাচেলর করে থাকেন বা মাস্টার্স করে থাকেন তার ট্রান্সক্রিপ্ট এন্ড সার্টিফিকেট লাগবে অবশ্যই। এন্ড দেন অবশ্যই সিভি লাগবে, এবং সিভিটা হতে হবে ইউরোপাস ফরম্যাটে। এন্ড দেন মোটিভেশন লেটার লাগবে, রিকমেন্ডেশন লেটার লাগবে। রিকমেন্ডেশন লেটার মূলত দুটা চেয়ে থাকে, একটা আপনারা হচ্ছে গিয়ে প্রফেসর থেকে নিতে পারেন, আর এটা হচ্ছে আপনি যদি রিসার্চ করে থাকেন তার থেকে কালেক্ট করতে পারেন, অথবা জব করে থাকলে ওখান থেকেও নিতে পারেন। বাট কিছু কিছু প্রোগ্রামে তিনটা রিকমেন্ডেশন লেটারও চেয়ে থাকে। দেন প্রুফ অফ রেসিডেন্সি লাগবে। দেন অবশ্যই ইংলিশ প্রফিসিয়েন্সি লাগবে। মূলত এরা আইএলটিএস চেয়ে থাকে অথবা হচ্ছে টোফেল চেয়ে থাকে, তবে আইএলটিএসটা হচ্ছে সার্বজনীন। এটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে, 6 or 6.5 এরকম রিকোয়ারমেন্ট থাকে। তবে ইচ লাইক লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং এ ইচ ক্যাটাগরিতে আপনাকে অবশ্যই 6 থাকতে হবে, 6 এর নিচে থাকা যাবে না, এরকম একটা ক্রাইটেরিয়া থাকে। এন্ড অনেক সময় অনেক প্রোগ্রামে হচ্ছে গিয়ে আইএলটিএস এর অল্টারনেটিভ আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে হচ্ছে গিয়ে অ্যাপ্লাইও করতে পারবেন। দ্যাট মিনস ধরেন হচ্ছে আপনার অ্যাপ্লাই করা খুবই জরুরি, কিন্তু আপনার আইএলটিএস এর মেয়াদ শেষ হয়ে গেছে বা আপনার প্রিপারেশন নেই বা আপনার রেজাল্টটা পেতে দেরি হচ্ছে, সেক্ষেত্রে আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। এটার মানে হচ্ছে আপনার যে পুরো ব্যাচেলর প্রোগ্রামটা যে ইংলিশে ছিল সে সার্টিফিকেটটা আপনার ইউনিভার্সিটি থেকে নিবেন এবং ওটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই স্কলারশিপের জন্য ম্যান্ডেটরি না, যেমন ডাচ স্কলারশিপের জন্য 2 বছরের জব এক্সপিরিয়েন্স লাগে, বাট এই স্কলারশিপের জন্য এটা ম্যান্ডেটরি না। দেন পাবলিকেশনও ম্যান্ডেটরি না, বাট এটা খুবই একটা ভালো দিক যদি আপনার পাবলিকেশন থাকে। বিশেষ করে সায়েন্স এর ব্যাকগ্রাউন্ড গুলো, পিওর কেমিস্ট্রি, বায়োলজিক্যাল ফিল্ডে যারা থাকেন তাদের জন্য পাবলিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক কম্পিটিশন থাকে, অনেকেই প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করে থাকে। সো আপনার কম্পিটিশনে যদি এগিয়ে থাকতে চান, আপনার কাছে সিজিপি এর পাশাপাশি, ভালো একটা সিভির পাশাপাশি আপনার যদি পাবলিকেশন থাকে, দেন আরেকটা আপনার জন্য প্লাস পয়েন্ট অ্যাড করবে, ভ্যালু ক্রিয়েট করবে। অ্যান্ড দেন হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ইটস অলসো অপশনাল, থাকলে ভালো। আপনার মধ্যে সে দেখবে আপনার মধ্যে ক্যাপাবিলিটিস আছে বা আপনার মধ্যে সেই ধরনের স্ট্যাবিলিটিটা আছে, প্লাস পয়েন্ট। সো এটা হচ্ছে গিয়ে ওভারঅল সংক্ষেপে আপনাদেরকে জানানো যে কি কি ডকুমেন্টস লাগে। আমি খুব বিস্তারিত যাচ্ছি না, আমাদের যদি কোয়েশ্চেন সেগমেন্টে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে দেন আমরা আপনাদের আনসার করতে পারবো, বা আমি কিছু স্যাম্পলও দেখাতে পারবো, সমস্যা নাই। দেন সেই আমরা তো সব স্কলারশিপ সম্পর্কে আহ, জেনেছি, কিন্তু স্কলারশিপের পর কি কি ধরনের অপরচুনিটি আছে আমাদের মধ্যে, এই কোয়েশ্চেনের এর পরবর্তীতে কিন্তু কেউ আমাদেরকে বলে না যে আমরা স্কলারশিপ পেয়েছি, স্কলারশিপটা এমন তেমন আমাদের অ্যাপ্লাই করা উচিত, বাট দেন দেন আমাদের ইন ফিউচার কি থাকে। সো এটা আপনাদের কোয়েশ্চেনের আনসার। ফর এক্সাম্পল, আপনি 2-3টা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাচ্ছেন। সো আপনি ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে যদি চিন্তা করি, আমি ফ্রান্সে পড়েছি, ইতালিতে পড়েছি, পোল্যান্ডে পড়েছি। তো আমি জানি যে এই 3টা দেশের মধ্যে লাইফস্টাইলটা কেমন এবং কোন দেশে থাকলে আমার জন্য সুবিধা হবে, বা তাদের ওয়ার্ক ফেসিলিটিসটা কেমন, বা তাদের জীবনযাত্রাটা কেমন, আমার কোন দেশে থাকলে আহ আমার জন্য ভালো হবে, বা আমার আমার কাছে মনে হচ্ছে যে আমি এই দেশের সাথে কমফোর্টেবলি আমি ফ্লো করতে পারবো। সো এটার মাধ্যমে, স্কলারশিপের মাধ্যমে আপনারা কিন্তু ডিসাইড করতে পারবেন আপনি কোন ইউরোপে কিন্তু অনেকগুলো দেশ, ইউরোপের কোন দেশের মধ্যে আপনি থাকতে চাচ্ছেন, বা আপনি কোন দেশে আপনার জন্য ভালো, আপনার ফিল্ডের জন্য, এটা আপনারা দেখতে পারবেন। এন্ড দেন
এই স্কলারশিপের মাধ্যমে আপনারা যদি জব করতে চান, আপনারা আইদার রিসার্চ ইন্টার্নশিপ, সরি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে এখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন এখানে। অ্যান্ড অলসো আপনারা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে পারবেন, এবং স্যালারি হচ্ছে অনেক ভালো পে করে তারা। এবং পিএইচডির ক্ষেত্রে যদি আসি, পিএইচডির ক্ষেত্রে এটা খুবই প্লাস পয়েন্ট অ্যাড করে, কারণ আপনি যখন একটা পিএইচডি পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন প্রফেসরকে, দেখবেন আপনি অ্যাপ্লাই করছেন, আপনার সাথে ইরাসমাস স্কলার, আপনি ইরাসমাস স্কলারশিপ হোল্ডার, এন্ড আরেকজন নর্মাল স্টুডেন্ট অ্যাপ্লাই করছে ইউরোপের কোনো একটা ইউনিভার্সিটি থেকে, সে মাস্টার্স কমপ্লিট করেছে। তখন সেই প্রফেসর দেখবে আচ্ছা দুইজনেই ইউরোপ থেকে করেছে, কিন্তু যে ইরাসমাসে মাস্টার্স করেছে সে দুই তিনটা ইউনিভার্সিটি থেকে পড়েছে, তার মধ্যে সেই ধরনের ক্যাপাবিলিটিসটা আছে যে যেখানে সে যে কোনো এনভায়রনমেন্টে কাজ করার মতো লাইক তার মধ্যে সেই ক্যাপাবিলিটিসটা আছে। সো সে অনেক কমফোর্টেবল, এবং সে বিভিন্ন ধরনের সিচুয়েশনে কাজ করতে পারবে। এবং দ্য বেস্ট থিং ইজ ইরাসমাস যে প্রোগ্রামগুলো থাকে আন্ডারে, ইউনিভার্সিটি র্যাঙ্কগুলোও অনেক ভালো থাকে। তো সেক্ষেত্রে প্রফেসররা অনেক এই যারা স্কলারশিপ হোল্ডার থাকে তাদেরকে অবশ্যই প্রেফারেন্স দিয়ে থাকে। তো এই পিএইচডির অগ্রযাত্রায় আপনারা এক ধাপ এগিয়ে থাকবেন অবশ্যই। অ্যান্ড দেন যদি বাংলাদেশে আপনাদের ব্যাক করার ইচ্ছা থাকে, অবশ্যই আপনারা বিভিন্ন প্রাইভেট আর পাবলিক ইউনিভার্সিটিতে জয়েন করতে পারবেন একাডেমিয়ার ক্ষেত্রে। তো সো আপনাদের দেশে বিদেশে যেখানেই হোক আপনাদের জন্য অপরচুনিটির দুয়ার খোলা আছে। এবং আমি যদি আমার কথা বলি, আমি হচ্ছে গিয়ে 28 তারিখে, গত 28 তারিখে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এবং আমি অলরেডি আমার পিএইচডি পেয়েছি, এবং আমি ফ্রান্সে আমার পিএইচডি শুরু করব এই বছরই ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিক থাকে নভেম্বর থেকে আমি আমার পিএইচডি স্টার্ট করব। সো এটা আপনাদেরকে বলার কারণ, রিজন হচ্ছে এটাই যে হ্যাঁ, মানে আমার মাস্টার শেষ হয়েছে, এখন আমার আমি আমার নেক্সট স্টেপে যাচ্ছি। দেন আমি যে বিষয় নিয়ে আগে আমি আমার এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করি, আমি 2022 সালে আমি আমার ব্যাচেলর শেষ করেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আমি আমার রিটেন এক্সাম শেষ করে আমি জাস্ট ইরাসমাস স্কলারশিপে অ্যাপ্লাই করেছি। আমার ভাইভা, আমার ল্যাব এক্সাম হওয়ার আগে আমি কিন্তু অ্যাকসেপ্টেন্স লেটার পেয়ে গিয়েছিলাম। এন্ড দেন আমি প্রসেসিং এর মাধ্যমে আমি একই বছরে সেপ্টেম্বরে আমার মাস্টার্স শুরু করার জন্য আসি। তো এটাই হচ্ছে আমার জার্নি। দেন আমি ফ্রান্সে স্টার্ট করি, দেন ইতালি, দেন পোল্যান্ড, এন্ড দেন দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেছে, এবং আমি আমার মাস্টার্সটা কমপ্লিট করেছি। সো এটা ছিল ওভারঅল। অনেকে থাকে যাদের ফ্যামিলি, স্পেশালি ফর আমাদের মেয়েদের জন্য, যে ফ্যামিলির অনেক রেস্ট্রিকশন থাকে, বা অনেক সময় ফ্যামিলি অ্যালাউ করে না বাইরে যাওয়ার জন্য। তো আমি জাস্ট তাদের জন্য সংক্ষেপে এটা বলবো যে আমি আমি পার্সোনালি চিটাগংয়ে আহ, বড় হয়েছি। আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি সব চিটাগং কেন্দ্রিক ছিল। আমি কখনো বাইরে স্টাডিজ করিনি, কিন্তু এই মাস্টার্স প্রোগ্রামের মাধ্যমে আমি কিন্তু 3টা দেশে পড়ার সুযোগ পেয়েছি, এবং এটা আমার লাইফের অন্যরকম একটা জার্নি ছিল, যে জার্নিটা আমাকে অনেক help করেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে পড়ার ক্ষেত্রে। ক্ষেত্রে আমি মনে করতাম আমি কখনো অন্য চিটাং থেকে কখনো অন্য কোথাও যেতে পারবো না, বা কিন্তু আমি এটা চিন্তা করতাম, কিন্তু আমি যখন এই স্টেজে, আমি নিজেও জানি না কিভাবে এতগুলো দেশ পড়াশোনা করেছি বা ট্রাভেল করেছি একা একা, বা সবকিছুই ইন্ডিপেন্ডেন্ট করেছি। সো এটা হচ্ছে কি নিজের উপর আত্মবিশ্বাসের কারণে। সো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা জাস্ট অ্যাপ্লাই করবেন, দেখবেন বাকিটা হয়ে যাবে, এটাই। আর এই তো ওভারঅল আমার এটা জার্নি ছিল। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে যে আমি ব্যাচেলরের রেজাল্ট এর আগে কি অ্যাপ্লাই করতে পারবো বা পারবো না, মানে এটার জন্য এক ধরনের গাইডলাইন লাগে, তো আমরা নেক্সট সেগমেন্টে আমরা আলোচনা করতে পারবো। সো দ্যাটস ইট অল ফ্রম মাই সাইড। এখন আমি রিকোয়েস্ট করব নেক্সট স্পিকার কিভাবে এই স্কলারশিপটাতে অ্যাপ্লাই করতে পারে, এবং কি কি স্টেপ ফলো করলে তারা স্কলারশিপ পেতে পারে, সবকিছু নিয়ে একটা সংক্ষেপ আলোচনা করার জন্য। থ্যাংক ইউ। তাহমিদা আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে প্রেজেন্ট করার জন্য। এখন আমি শম্পা আপুকে রিকোয়েস্ট করবো টু হ্যাভ দ্য ফ্লোর অ্যান্ড গিভ হার স্পিচ। এই আমি শুরু করব। আপু আমাকে একটু শেয়ারিং এর রিকোয়েস্টটা দেন, তামিল আপু। ওকে, জাস্ট মাল্টিপল শেয়ারিং অপশনটা যদি একটু অন করে দেওয়া যায়। আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি, আশা করি আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন।
থ্যাংক ইউ। আমার স্ক্রিন কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি শামসুন নাহার শম্পা, ডেপুটি কোঅর্ডিনেটর হিসেবে আমি ইরাসমাস মুন্ডাস বাংলাদেশ টিমে আছি। এবং হচ্ছে আমি 1 সেকেন্ড। সরি অ্যাবাউট দ্যাট। আমার ব্যাপারে একটু ছোট করে ইন্ট্রোডাকশন হচ্ছে, আমি কম্পিউটার সায়েন্সে আমার অনার্স কমপ্লিট করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। এবং তারপরে হচ্ছে আমি 3 বছরের একটা জব এক্সপিরিয়েন্স আছে আমার, সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে একটা টেলিকমে আমি জব করতাম। এবং তারপরে হচ্ছে আমি এই সাইবারমেক্স প্রোগ্রামে অ্যাপ্লাই করি, যেটা হচ্ছে ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম সাইবার সিকিউরিটির জন্য। এবং হচ্ছে 2023 এবং 25-এর কোহোর্টে আমি প্রোগ্রামে জয়েন করি। আমার মোবিলিটি গুলো হচ্ছে, এক হচ্ছে টার্কি, ইস্তাম্বুল, বর্তমানে আমি এখানে আছি, এবং এর পরবর্তীতে আমি জার্মানিতে যাব আমার সেকেন্ড মোবিলিটির জন্য। সো অ্যাপ্লাই করার যে প্রসেসটা, তার আগে আমি হচ্ছে ওভারঅল এই 4-5টা জিনিস ডিসকাস করব, যে কিভাবে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন, এবং হচ্ছে কিছু টিপস যে কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটা একটু ইউনিক হবে, এবং কিভাবে আপনি স্ট্যান্ড আউট করতে পারেন সবার কম্পিটিশনের মধ্যে। তো এইটার হচ্ছে, আমি স্ক্রিনটা আবার চেঞ্জ করছি। তো আপনাদের হচ্ছে ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম খুঁজে পাওয়ার জন্য যেটা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ 2025, বিকজ নেক্সট প্রোগ্রাম গুলো হচ্ছে 2025 থেকে 25-7 এর কোহর্ট হিসেবে শুরু হবে। তো এখানে যাওয়ার পরে আপনাদের ফার্স্টে যে লিঙ্কটা আসবে, সেখানে হচ্ছে ইরাসমাস মুন্ডাসের সব ডিটেল দেওয়া আছে। এবং এখানে হচ্ছে আপু যে জিনিসগুলো বললো অনেক কিছু এখানে কভার হচ্ছে। এবং সেইখানে ধরেন কি জন্য অ্যাপ্লাই করবেন, কি সব স্কলারশিপের অপরচুনিটি আছে, ডিউরেশন কত, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। কিছু কিছু প্রোগ্রাম আছে যে আপনার 1 বছরের ডিউরেশন, কিছু কিছু প্রোগ্রাম আছে 2 বছরের ডিউরেশন। তো অ্যাপ্লাই করার সময় আপনাদের প্রেফারেন্স অনুযায়ী এই জিনিসগুলো একটু দেখে নেবেন, যে আপনারা 1 বছরের প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন না 2 বছরের প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন। তারপরে আপনাদের হচ্ছে টাইপ অফ ডিগ্রি, যে আপু যেটা বললো যে জয়েন্ট ডিগ্রি থাকে, মাল্টিপল ডিগ্রি থাকে। যেরকম আমার যে প্রোগ্রামটা, সেখানে হচ্ছে আমি ডাবল ডিগ্রি মাস্টার্স প্রোগ্রাম, এখানে আমি একটা ডাবল ডিগ্রি মাস্টার্স পাবো, যে ইস্তাম্বুল তুর্কি থেকে আমি একটা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাবো, এবং হচ্ছে জার্মানির ইউনিভার্সিটি থেকে আমি আরেকটা ডিগ্রি পাবো মাস্টার্সের, আমার স্পেশালাইজেশন অনুযায়ী। আর এইটা হচ্ছে মেইন, এখানে আপনারা হচ্ছে এই বছরের যে কোর্সগুলো আছে সেই সবগুলা লিস্ট পেয়ে যাবেন। তো এই বছরে আপনাদের ইরাসমাস মুন্ডাসের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে 191টা অলরেডি অ্যাক্টিভ আছে স্কলারশিপ অপরচুনিটি। তো সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেটার, যে সাবজেক্টে আপনাদের ইন্টারেস্ট আছে, সেই সাবজেক্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এইখানে আপনারা হচ্ছে অনেক কিছুই আছে, কিন্তু মেইনলি যে দুটা জিনিস লাগে, যে কিওয়ার্ড, আপনারা কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান সেই অনুযায়ী আপনারা কিওয়ার্ড দিতে পারেন। যেরকম কম্পিউটার সায়েন্স রিলেটেড প্রোগ্রাম থাকলে কম্পিউটার লিখে ওখানে প্রোগ্রামগুলো লিস্ট হয়ে যাবে, ডেটা সায়েন্সের ইন্টারেস্ট থাকলে ওই অনুযায়ী লিস্ট হবে। এবং আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, যে ডিউরেশন, আপনারা যদি কেউ মনে করেন যে না আমি হচ্ছে 2 এর কম কোনো প্রোগ্রামে জয়েন করব না, তাহলে হচ্ছে এখান থেকে ডিউরেশনটা সিলেক্ট করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যেমন আমি যদি আমার প্রোগ্রামের ক্ষেত্রে হয়, যেরকম আমার প্রোগ্রাম ছিল সাইবার সিকিউরিটি, এটা আমি হচ্ছে কিওয়ার্ড দিলে, সার্চ করলে এখানে প্রোগ্রাম আছে সব চলে আসবে। তো সাইবার সিকিউরিটি রিলেটেড মেইনলি আপাতত 3টা প্রোগ্রামই আছে, এই প্রোগ্রামটা মোস্ট প্রবাবলি নতুন, এবং সাইবারোস এবং সাইবার ম্যাক্স এগুলো হচ্ছে পুরোনো প্রোগ্রাম। তো অ্যাপ্লাই করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকে হচ্ছে এইখানে মানে লিঙ্কে যায়, যেখানে হচ্ছে এই ইরাসমাস মুন্ডাসের যে পেজটা, সেখানে কিছু ডেসক্রিপশন দেয়া থাকে। অনেক সময় এই ইনফরমেশন গুলো আপ টু ডেট হয় না। তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে প্রোগ্রামের মেইন পেজে গিয়ে সব ইনফরমেশন চেক করা, এবং এই পেজের থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলে দেওয়া থাকে যে প্রতিটা প্রোগ্রাম ওয়াইজ অ্যাপ্লিকেশনের সিস্টেম কি কি থাকে। অনেক প্রোগ্রামে থাকে দেখা যায় যে আপনাদের ফর্ম ফিল আপ করতে হয়, অনেক প্রোগ্রামে দেখা যায় যে পোর্টাল থাকে, পোর্টালে হচ্ছে আপনাদের অ্যাপ্লাই করতে হয়। সো আমি যদি আমার প্রোগ্রামে দেখাই,
এখানে হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমার প্রোগ্রামের এই অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। বেশিরভাগ প্রোগ্রামের হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু হয় আপনাদের সেপ্টেম্বরের আহ, সেপ্টেম্বর থেকে মেইনলি, এবং শেষ হয় জানুয়ারিতে। কিন্তু হচ্ছে কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলো হচ্ছে আগে শুরু হয়, তো সেইটার জন্য আমি বলবো যে আপনাদের যে ইন্টারেস্টগুলো থাকবে সেই অনুযায়ী প্রোগ্রামগুলো আগে শর্টলিস্ট করে, এবং ওটা কখন অ্যাপ্লিকেশন শুরু হবে এই জিনিসটা আপনারা একটু নোট ডাউন করবেন, কারণ শুরুর দিকে অ্যাপ্লাই করাটা খুবই জরুরি। এটা আপনার অ্যাপ্লিকেশন প্রসেসে অনেকটা হেল্প করে। তো এই ওয়েবসাইটে দেখেন যে আপনি ডিটেলস সবকিছু পাবেন। এটা হচ্ছে প্রত্যেক সাইবার প্রত্যেক ইরাসমাস স্কলারশিপের জন্যই সেম। প্রতিটা ইরাসমাস স্কলারশিপে আপনাদের হচ্ছে গিয়ে যে প্রোগ্রামের ব্যাপারে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি মোবিলিটি আছে, ডিটেলস আপনার প্রোগ্রামে অবশ্যই অবশ্যই থাকে। তো এই জিনিসগুলো আপনারা নিজ দায়িত্ব একটু, তাছাড়া প্রতিটা প্রোগ্রামেরই হচ্ছে একটা কন্টাক্ট ওয়েবসাইট দেওয়া থাকে, যদি আপনাদের কোয়েরি থাকে সেটা কিন্তু আপনারা কোয়েরি করতে পারেন। আপনাদের যদি মনে হয় যে কোনো সবকিছু অ্যাপ্লাই করার পরে কোনো কিছুর ব্যাপারে আপনারা এখন জানেন না, বা কোনো কিছু ডকুমেন্ট আছে, যদি আপনারা শুরুর দিকে অ্যাপ্লাই করেন এটা একটা সুবিধা থাকে যে প্রথম দিকে অ্যাপ্লাই করলে আপনারা একটা ডকুমেন্ট হয়তো বা ভুল সাবমিট করেছেন, হয়তো আপনাদের যে আইএলটিএস এর স্কোরটা আপনারা পুরনো একটা স্কোর সাবমিট করেছেন এবং ওটা আপডেট করতে চান। তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এই প্রোগ্রামের যে কোঅর্ডিনেটরের ইমেল থাকে সেখানে ইমেল করে এই জিনিসটা যদি আপনারা শুরুর দিকে অ্যাপ্লাই করেন এবং আপনাদের হাতে ডেডলাইনের আগে যথেষ্ট সময় থাকে, আপনারা একটা রিকোয়েস্ট করতে পারেন যে তাহলে আপনাদের প্রোগ্রাম অ্যাপ্লিকেশনটা যেটা হবে যে ভুল ডকুমেন্টের জন্য ফার্স্ট স্ক্রিনিং এই বাদ হয়ে যাবে না। তো এইখানে দেখেন প্রোগ্রাম অনুযায়ী যেমন অ্যাপ্লিকেশন, এখানে হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনের ব্যাপারে ডিটেলসে প্রসেস দেওয়া আছে, যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি কি লাগবে, এবং কখন থেকে কি শুরু হবে, টাইমলাইন, ডেডলাইন, এগুলো সব কিছু থাকে, প্রতিটা প্রোগ্রামের ক্ষেত্রেই থাকে। তো এই জিনিসটা আপনারা সব প্রোগ্রামের জন্য খেয়াল করবেন। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। আপু তো একটা শর্ট লিস্ট বলেছে যে কি কি লাগবে, এবং ওগুলা হচ্ছে মোরলেস সব প্রোগ্রামের জন্যই সেম। কিন্তু কয়েকটা প্রোগ্রামে কিছু স্পেসিফিক ডকুমেন্ট চাইতে পারে, যেমন হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এটা হচ্ছে কিছু কিছু প্রোগ্রামে অ্যাপ্লিকেশনের সময়ও চেতে পারে। তো এইটার জন্য আপনারা হচ্ছে প্রোগ্রাম ওয়াইজ যে রিকোয়ারমেন্ট গুলা ওগুলা খুব ভালো করে খেয়াল করবেন। যেমন এটার জন্য দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে ফরম্যাটে সিভি, কভার লেটার, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আপনারা হচ্ছে একটা তো কভার লেটার তৈরি করবেন, কিন্তু অ্যাপ্লাই করার জন্য প্রতিটা প্রোগ্রামের জন্য আলাদা ভাবে ওটা একটু টেইলর করতে হবে, মানে চেঞ্জ করতে হবে প্রোগ্রাম ওয়াইজ। এবং কোনো কোনো প্রোগ্রামে লিমিট থাকে, তো আপনারা অবশ্যই অফার কভার লেটার সাবমিট করার আগে ওই লিমিটটা দেখে নেবেন যে কত ওয়ার্ড বা কত ক্যারেক্টারের লিমিট আছে, এবং ওই অনুযায়ী আপনাদের যে মোটিভেশন লেটার থাকে সেটা রিরাইট করে অ্যাপ্লাই করবেন। তারপরে পাসপোর্ট ডকুমেন্ট। এবং একটা জিনিস আমি বলবো যে আপনাদের পাসপোর্ট যদি ধরেন শেষ হয়ে যায়, আপু যেটা বললো মেয়াদ শেষ হয়ে গেলে, এইটা অবশ্যই চেষ্টা করবেন যে অ্যাপ্লাই করার সময় বা আপনারা যখন হয়তো অফার পেয়ে যাবেন, মানে পাসপোর্টটা রিনিউ করে যেতে আপনাদের কান্ট্রি থেকে, সেক্ষেত্রে আপনাদের পরে গিয়ে অনেক কম হ্যাসেলে পড়তে হয়। তাছাড়া আপনি যদি বাইরে যাওয়ার আগে একটা কান্ট্রিতে আপনারা পাসপোর্ট রিনিউ করতে হচ্ছে, বা আপনারা একটা জায়গায় গিয়েছেন, আপনাদের সেকেন্ড মোবিলিটিতে যাওয়ার আগে পাসপোর্ট রিনিউ করা লাগে, সেক্ষেত্রে অনেক ভোগান্তি আসলে ফেস করতে হবে যদি আপনারা এটা আগের থেকে না করে আসেন। তারপরে প্রুফ অফ রেসিডেন্স, এইটা হচ্ছে আপনাদের যেখানে যে এলাকায় আপনারা বর্তমানে বসবাস করছেন সেটার লোকাল মিউনিসিপ্যালিটি থেকে, অফিস থেকে আপনারা এটা কালেক্ট করতে পারবেন। যে একটা ডকুমেন্টে বলা থাকে যে আপনার নাম এটা, আপনার বাবা মা এটা, এবং আপনারা এই অ্যাড্রেসে অবস্থান করছেন। তো কাইন্ড অফ প্রুফ যে এটা আপনাদের রেসিডেন্ট। তারপরে হচ্ছে আপনাদের যে ডিপ্লোমা, তো এখানে একটা ব্যাপার আছে যে হ্যাঁ আপনাদের সার্টিফিকেট জমা দিতে হবে অনার্সের, প্লাস হচ্ছে ট্রান্সক্রিপ্ট, এগুলো জমা দিতে হবে। কিন্তু অনেকে জিজ্ঞেস করে যে থার্ড ইয়ার বা লাস্টের সেমিস্টারে থাকা অবস্থায় অ্যাপ্লাই করা যাবে কিনা। তো এটা হচ্ছে বুস্ট প্রোগ্রামেই আপনাদের অ্যাপ্লিকেশন একসেপ্ট করে, কিন্তু সব প্রোগ্রামে একটা কন্ডিশন থাকে যে এই তারিখের আগে বা এই সময়ের আগে আপনার হচ্ছে গ্র্যাজুয়েট হয়ে আপনার সার্টিফিকেট রেডি থাকতে হবে। যেমন এই প্রোগ্রামের জন্য এখানে স্পেসিফিকলি বলে দিয়েছে যে 17 আগস্টের আগে আপনার হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে। সো আদার প্রোগ্রামের জন্য এই জিনিসটা একটু চেক করবেন, ওরা স্পেসিফিকলি মান্থ এবং ডেট দিয়ে দেয় যে এই তারিখের আগে বা এই ডেটের আগে আপনাকে গ্র্যাজুয়েশন করতে হবে। সেই শর্তে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। লেটার এবং আইএলটিএস এবং টোফেল, এটার একটা ব্যাপার আছে, কিছু কিছু প্রোগ্রামে আছে যে একটু স্পেসিফিক থাকে যে ওরা টোফেল ছাড়া অন্য কিছু একসেপ্ট করে না, বা আইএলটিএস শুধু আইএলটিএস একসেপ্ট করে। তো বেশি প্রোগ্রামে দেখা যায় যে আইএলটিএস টোফেল দুটাই নেয়, স্পেসিফিকলি ওরা বলে দেয় টোফেল এবং আইএলটিএস। সো তার আগে এই রিকোয়ারমেন্টটা খুব ভালোভাবে চেক করে নেবেন।
এবং হচ্ছে যে পাবলিকেশন, এটা তো অবশ্যই আপনারা সাবমিট করবেন, এটা আপনাদের একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে অ্যাপ্লিকেশনের সময়। তো এইটা হচ্ছে ওভারঅল যে কি কি ডকুমেন্ট লাগবে। তারপরে হচ্ছে স্কলারশিপ। তো স্কলারশিপের ফান্ড বলতে গেলে 1,000 থেকে 1,400 ইউরো হয়ে থাকে। যেসব প্রোগ্রামে আপনাদের 1,000 ইউরো করে স্টাইপেন্ড দিবে, সেসব প্রোগ্রামে যেটা হয় যে ওরা হচ্ছে আরো এক্সট্রা 3,000। আর যেসব প্রোগ্রামে আপনাদের হচ্ছে গিয়ে 1,400 ইউরো স্টাইপেন্ড দেয়, ওখানে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আলাদা কোনো ট্রাভেল কস্ট বাইরে। তারপরে হচ্ছে আবার একটা জিনিস খুবই ভালো যে ওই মানে এটা হচ্ছে বা এই ধরনের ইন্স্যুরেন্স কভার করবে। এছাড়া যেমন আমার প্রোগ্রামের জন্য ওরা ডিসেবল পার্সনের জন্য 100% স্কলারশিপ দিয়ে থাকে, প্লাস হচ্ছে কেউ যদি ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবেও আসে একটা ডিসেবল পার্সনের সাথে, সেটার ক্ষেত্রে তারও একটা ইন্স্যুরেন্স প্রোগ্রাম প্রোভাইড করে থাকে। তো এই জিনিসগুলো খুবই ভালো, যেটা হচ্ছে আদার স্কলারশিপে হয়তো সেরকম একটা পাওয়া যায় না, ইউএস বা ওই সব কান্ট্রিতে এরকম বেনিফিট পাওয়া যায় না। তারপরে হচ্ছে সিলেকশন প্রসেসে প্রতিটা প্রোগ্রামেরই স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া থাকে যে ওরা কিভাবে সিলেক্ট করে। যেমন এই প্রোগ্রামের জন্য ফার্স্টে আপনার ডকুমেন্টগুলো দেখবে, ডকুমেন্টে যদি কিছু মিসিং হয় বা ভুলভাল থাকে সেখানেই আপনি বাদ হয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে যখন অ্যাপ্লাই করবেন তখন খুবই গুরুত্ব দিয়ে প্রতিটা জিনিস বারবার চেক করে তারপরে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য আমি রিকোয়েস্ট করব। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেকেন্ড ফেজে আপনার হচ্ছে যে একাডেমিক পারফরমেন্স এবং ওভারঅল আপনার সিবি ইত্যাদি দেখে আপনাকে একটা মেরিট হিসেবে ওরা লিস্ট করে। এবং ওই লিস্টের থেকেই আপনাদের টপ 10 যারা থাকে, মানে 10%-এর ভিতরে, তাদের হচ্ছে ওরা একটা ফেস টু ফেস অনলাইন ইন্টারভিউর জন্য ডাকে। এবং অনেক ক্ষেত্রেই ডাকে না, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ইন্টারভিউর আগে একটা ছোট্ট করে এক্সামও হয়। যেমন আমার যে এই প্রোগ্রামে আমাদের ছোট্ট করে একটা এক্সাম হয়েছিল, সেটা হচ্ছে আপনার এমসিকিউ টাইপের, খুবই বেসিক নলেজ। সেটার উপরে ধরেন একটা এমসিকিউর এক্সাম হয়েছিল 1 ঘন্টার, এবং তারপরে হচ্ছে গিয়ে আপনার ইন্টারভিউ ফেজটা হয়েছিল। কিন্তু মানে এমসিকিউ যেটা এক্সাম হয়েছিল ওটা খুবই বেসিক নলেজ ইঞ্জিনিয়ারিং এর এবং রিলেটেড ফিল্ডে। সো ওটা ঘাবড়ানোর কিছু নাই। আর ওটা হচ্ছে গিয়ে সবসময় মানে ওটা জাস্ট একটা ওরা ইন্টারভিউর আগে একটা আইডিয়া করে যে আপনার কিরকম বেসিক নলেজ আছে। তো ওটা আপনার সেরকম এফেক্ট করে না, কিন্তু ওটা তখনই হচ্ছে গিয়ে যদি আপনার কারোর সাথে টাই হয়ে যায় আপনার মেরিটটা, তখন হচ্ছে ওরা চেক করে যে এই বেসিক এক্সামে কার সাথে টাই হয়েছে, এবং তখন আপনার কে এই এক্সামে বেশি নাম্বার পেয়েছে তাকে হচ্ছে গিয়ে হাই প্রায়োরিটি দিবে। তো এটা একটা প্রসেস থাকে। তারপরে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে বেশ কয়েকটা প্রোগ্রামেই থাকে, যে আপনি আপিল করতে পারবেন। আপনাকে কোনো প্রোগ্রামে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু আপনার মনে হচ্ছে যে না এটা আনফেয়ার, আপনার সবকিছু অ্যাপ্লিকেশন খুবই স্ট্রং ছিল, সবকিছু আপনি ঠিকমতো সাবমিট করেছেন, বা ওরা অনেক সময় রিজেকশন যদি কজ দেয় যে আপনার মিসিং ডকুমেন্ট, যে আপনার একটা ডকুমেন্ট মিসিং হয়ে গেছে এর জন্য আপনাকে রিজেক্ট করেছে, কিন্তু আসলে আপনি ওই ডকুমেন্টটা দিয়েছেন। হয়তো অনেক সময় টেকনিক্যাল প্রবলেম হতে পারে, যেরকম আমি একটা প্রোগ্রামে এরকম শুনেছি যে একটা মেয়ে সবকিছু টাইম মতোই সাবমিট করেছে, কিন্তু ওকে রিজেক্ট করা হয়েছিল যে ডকুমেন্ট সাবমিট করেনি। তো পরে সে আপিল করে যে না আমি তো সবকিছু সাবমিট করেছি। তো তখন হচ্ছে যে প্রোগ্রাম তারা হচ্ছে ওদের আইটি ডিপার্টমেন্টের সাথে এটা ক্রস চেক করে দেখে যে না ও আসলেই সাবমিট করেছে এবং ওদের এন্ড থেকে এটা ভুল হয়েছে। তো তখন ওই আপিল করলে ওকে আবার হচ্ছে সুযোগ দেওয়া হয়, এবং ওকে ইন্টারভিউ ফেজেও ডাকা হয়, এবং লাস্টে সেই স্কলারশিপটাও পেয়ে থাকে। সো এইটা একটা জিনিস আপনারা কনসিডার করতে পারেন যদি আপনাদের মনে হয় যে আপনাদের কোনো ভুল হয়েছে প্রোগ্রামের তরফ থেকে আপনাকে বাছাই করার ক্ষেত্রে। তারপরে হচ্ছে ইভালুয়েশন ক্রাইটেরিয়া। এখানে হচ্ছে ওরা বলে দেয় যে কোন কোন জিনিসটা খুবই গুরুত্ব দিয়ে ওরা দেখে অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে। তো প্রিভিয়াস যেই আপনার স্টাডিজ আছে সেইটা আপনার কতটুকু রিলেভেন্ট যে প্রোগ্রামের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন। তারপরে একাডেমিক পারফরমেন্স, আপনার সিজিপিএ কতটুকু বেশি বা কম। তারপরে হচ্ছে যেই ইউনিভার্সিটি থেকে আপনি আপনার প্রিভিয়াস পড়াশোনা এবং কমপ্লিট করেছেন সেটা কিরকম রিকগনাইজড, সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং মোটিভেশন লেটার, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। মানে সব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সবগুলো এরাসমাস মুন্ডাসের ক্ষেত্রে মোটিভেশনটা সবার ফার্স্ট। এরকম যদি হয় যে আপনার অনেক পাবলিকেশন আছে, আপনার হচ্ছে গিয়ে সিজিপিএ ভালো, মানে আপনার আদার সবকিছু আছে, কিন্তু আপনি মোটিভেশন লেটার ঠিক মতো লিখতে পারেন নাই, তাহলে হচ্ছে আপনার স্কলারশিপ পাওয়ার চান্স খুবই কম।
আপনার মোটিভেশন লেটারটা সবার আগে জেনুইন হতে হবে এবং ইউনিক হতে হবে এবং আপনার প্রোগ্রামের সাথে রিলেট করে সুন্দর করে গুছায় লিখতে হবে। এবং তারপরে হচ্ছে আদার যে ফ্যাক্টর ওগুলা দেখবে। তো আদার ফ্যাক্টরের মধ্যে যে জিনিসটা যে ইংলিশ প্রফিসিয়েন্সি, এইটা হচ্ছে অনেক প্রোগ্রামের ক্ষেত্রে এটা স্কলারশিপ দেওয়ার জন্য কাউন্ট করে, কিন্তু অনেক প্রোগ্রামের ক্ষেত্রে এটা জাস্ট একটা ক্রাইটেরিয়া ফার্স্ট স্ক্রিনিং এর জন্য, যে আপনি আপাতত এই প্রোগ্রামের ক্রাইটেরিয়া মিট করেন কিনা। এটা অনেক সময় অনেক প্রোগ্রামে স্কলারশিপের জন্য এটা ধরা হয় না, এটা হয়তো লাস্টে গিয়ে, আমার যতটুকু আইডিয়া হয়েছে যে লাস্টে গিয়ে অনেক সময় আইএলটিএস এর স্কোরটা ধরা হয়, কিন্তু এটা প্রোগ্রাম প্রোগ্রাম ওয়াইজ ডিফারেন্ট হতে পারে। কোনো প্রোগ্রামে আইএলটিএস স্কোরটা স্কলারশিপের মেরিট হিসেবে কাউন্ট করা হয়, কোনো কোনো প্রোগ্রামে আইএলটিএস স্কোরটা জাস্ট একটা এলিজিবিলিটি হিসেবে কাউন্ট করা হয়। আর যদি ধরেন আপনার সিজিপিএ কম, সেক্ষেত্রে আপনার কোন জিনিসগুলো আপনাকে আউটস্ট্যান্ডিং হিসেবে আপনার অ্যাপ্লিকেশনটাকে প্রেজেন্ট করতে পারবে, সেক্ষেত্রে যেটা হচ্ছে আপনার আদার অ্যাচিভমেন্ট, যেমন কোনো স্কলারশিপ যদি আপনি এর আগে পেয়ে থাকেন বা কোনো এক্সচেঞ্জ প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করে থাকেন, আপনার জব এক্সপিরিয়েন্স যদি থাকে, আপনার পাবলিকেশন যদি থাকে, সেক্ষেত্রে আপনার সিজিপিএ কম থাকলেও সমস্যা নেই, কারণ তখন আপনার জব এক্সপিরিয়েন্স এবং হচ্ছে আদার যে এক্সপিরিয়েন্স সেগুলো হচ্ছে অনেক ভ্যালু অ্যাড করে। তো ওভারঅল হচ্ছে এই কয়টা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট সবগুলো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সেখানে হচ্ছে মোটিভেশন লেটার আপনার মাস্ট 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 খুব ভালো করে লিখতে হবে, এবং এটার সাথে আপনার আপনার স্ট্রেংথ অনুযায়ী যেই জিনিসগুলো যায়, যদি আপনার সিজি ভালো থাকে ওটাকে আপনি হাইলাইট করবেন, যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটাকে আপনি হাইলাইট করবেন, আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে সেটাকে আপনি হাইলাইট করবেন। তো এটা হচ্ছে আলাদাভাবে আপনি ওই আপনার আপনার স্ট্রেংথ অনুযায়ী আপনি রিপ্রেজেন্ট করবেন আপনার অ্যাপ্লিকেশনে, কিন্তু মোটিভেশন লেটারটা অবশ্যই ভালো করে থাকতে হবে সবকিছুতে। তো মেইনলি এই জিনিসগুলাই হচ্ছে আপনাদের সব ইন্টারেস্টেড প্রোগ্রামে আপনারা আগে দেখবেন। এবং এছাড়া আপনি ফার্দার হচ্ছে এই প্রোগ্রামের অনেক কিছু এখানে দেয়া থাকে, যে উইন্টার স্কুলে কি হয়, সামার স্কুলে কি হয়, তারপরে হচ্ছে আরো কি কি জিনিস লাগবে, সামারি, তারপরে এই প্রোগ্রাম থেকে পাশ করার পরে আপনাদের অপরচুনিটি কি কি থাকতে পারে, এইরকম হচ্ছে সবকিছুই আপনারা প্রোগ্রামের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এবং এটা আপনাদের যেটা ইনফরমেশন দরকার সেই হিসেবে আপনারা দেখতে পারবেন। এবং প্রোগ্রামের যেটা বলবো যে ওয়েবসাইট গুলোতে রেগুলারলি চেক করবেন যেগুলোতে আপনারা অ্যাপ্লাই করবেন, কারণ এখানে ওরা হচ্ছে অনেক সময় দেয় যে এই অনেক ইনফরমেশন, যে এখন ইন্টারভিউ হচ্ছে, হয়তো আপনি রিজেকশন মেইল এখনো আসেনি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি ইন্টারভিউ শুরু হয়ে গেছে। তো এটা ওরা হয়তো অনেক সময় পোস্ট দেয় যে ইন্টারভিউ নেওয়া শুরু করে দিয়েছে। এবং পোর্টালগুলো, আপু যেটা বললো, যে পোর্টালে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সব পোর্টাল থেকে আপনি অ্যাপ্লাই করবেন, কারণ অনেক সময় আছে শুধু পোর্টালে জানায়, মেইলে হচ্ছে গিয়ে জানায় না, এবং অনেক সময় আছে যে দুটাতেই আপনাকে জানাচ্ছে যে আপনি যদি একসেপ্টেড হন বা রিজেক্টেড হন, দুটো জায়গা থেকে আপনাকে জানানো হচ্ছে, যে মেইলের মাধ্যমে এবং পোর্টালের মাধ্যমে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো আমি আবার ব্যাক করি স্লাইডে। তো এইখানে হচ্ছে ওভারঅল আমি কিছু টিপস যেটা বললাম, যে আপনাদের যে ডকুমেন্টগুলো সেগুলো আপনারা অ্যাপ্লিকেশন শুরু করার আগে এখন থেকেই রেডি করে রাখেন। এখন হয়তো অল্প কিছু প্রোগ্রামের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, তো আপনাদের ইন্টারেস্ট অনুযায়ী আমি বলবো যে প্রোগ্রামগুলো শর্ট লিস্ট করেন, কোন প্রোগ্রাম কখন থেকে শুরু হবে সেটার একটা লিস্ট বানান, এবং ওই প্রোগ্রামে কি কি ডকুমেন্ট লাগবে সেটার জন্য একটা লিস্ট বানায় ওই ডকুমেন্টগুলো রেডি করে রেখে দেন, মানে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার আগে। এটা একটা খুবই মানে আপনাদের হেল্প করবে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার সময়। তারপরে হচ্ছে শুরুর দিকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, যেমন ধরেন একটা প্রোগ্রাম ধরেন সেপ্টেম্বরের 1 তারিখে শুরু হচ্ছে, আমি বলবো যদি আপনাদের সবকিছু ডকুমেন্ট রেডি থাকে, প্রথম 10 বা 15 দিনের ভিতরেই আপনারা অ্যাপ্লাই করে ফেলেন। কারণ এইটা হচ্ছে আপনাকে কাইন্ড অফ, যদিও ওরা বলে যে ফেয়ার চান্স এবং লাস্ট পর্যন্ত ডকুমেন্ট অ্যাকসেপ্ট করে, বাট শুরুর দিকে আপনার ডকুমেন্টটাকে যেভাবে এভালুয়েট করবেন, আপনি যদি লাস্টের দিকে অ্যাপ্লাই করেন সেটা হয়তো বা অনেক সময় ওভাবে এভালুয়েট নাও হতে পারে। প্লাস হচ্ছে শুরুর দিকে যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার একটা ডকুমেন্ট আপলোডে ভুল হলে আপনার একটা রিকোয়েস্ট করার একটা সময় থাকে, সুযোগ থাকে, যে আমি এই ডকুমেন্টটা ভুল দিয়েছি, বা হয়তো বা এরকম হতে পারে যে আপনি একটা আইএলটিএস দিয়েছেন ওটার স্কোর কম, আপনি চান যে আরেকটা আইএলটিএস দিয়েছেন ওটার স্কোর ভালো, আপনি ওটা আবার সাবমিট করতে চান। তো শুরুর দিকে অ্যাপ্লাই করলে দেখা যায় কি আপনার এই কমিউনিকেশনের করে এই জিনিসগুলো আপডেট করার সুযোগ থাকে, কিন্তু শেষের দিকে এটা থাকে না। সো আমি বলবো যে শুরুতে অ্যাপ্লাই করার এই জিনিসটা মাথায় রাখবেন, যে 10 থেকে 15 দিন বা প্রথম মাসের ভিতরেই আপনার অ্যাপ্লিকেশন জমা দিয়ে ফেলেন। আর মোটিভেশন লেটার এটা অবশ্যই অবশ্যই আপনাদের প্রোগ্রাম অনুযায়ী চেঞ্জ করবেন। যদি আপনি জেনারেল একটা মোটিভেশন লেটার দিয়ে সব জায়গায় অ্যাপ্লাই করেন, আপনার স্কলারশিপ পাওয়ার চান্স অনেক কমে যায়। প্রতিটা প্রোগ্রাম অনুযায়ী আপনাদের যে মোটিভেশন লেটার থাকে ওটাকে চেঞ্জ করতে হবে, এবং কেন আপনারা ওই প্রোগ্রামে যেতে চান, ওই প্রোগ্রাম থেকে আপনারা কি শিখতে পারবেন, এবং ওইটা শিখার মাধ্যমে আপনারা কিভাবে কন্ট্রিবিউট করতে পারবেন, মানে এই জিনিসগুলো আপনাদের মোটিভেশন লেটারে থাকা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ।
তো এইভাবে প্রতিটা প্রোগ্রাম অনুযায়ী আপনারা আপনাদের মোটিভেশন লেটার টেইলর করবেন। এবং রেলেভেন্ট এক্সপিরিয়েন্স, যেটা আমি বললাম যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে, কোনো ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স থাকলে, এবং এই জিনিসগুলো পাবলিকেশন থাকলে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সব জায়গায় রিসার্চ পাবলিকেশন এগুলোর খুবই গুরুত্ব দেওয়া হয় সব কয়টা ইরাসমাস প্রোগ্রামে। তো পাবলিকেশন থাকাটা খুবই একটা প্লাস পয়েন্ট। আর হচ্ছে স্ট্রং রেফারেন্স নেওয়ার চেষ্টা করবেন। অনেকে আছেন যে প্রফেসরদের কাছে রেকমেন্ডেশন লেটার চান এবং স্যাররা হয়তো জেনারিক একটা রেকমেন্ডেশন লেটার দিবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এরকম কারো থেকে রিকমেন্ডেশন লেটার নিতে, যে যারা হচ্ছে আপনার সম্পর্কে আসলে ভালো জানে এবং আপনার সম্পর্কে একটু লিখতে পারবে। বা বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, প্রফেসররা আর কি তেমন একটা একটা লেটার রেখে দিবে, এতটা ইন্টারেস্টেড থাকে না। তো আপনাদের সাথে যদি প্রফেসরের কমিউনিকেশন ভালো থাকে, আপনারা রিকোয়েস্ট করতে পারেন যে আপনারা একটা টেমপ্লেট রেডি করে দিবেন, যে জিনিসগুলো আপনারা মনে করেন যে এই প্রোগ্রামে হাইলাইট হলে বা কিওয়ার্ড যেগুলো আপনার রিকমেন্ডেশন লেটারে থাকলে আপনাকে হেল্প করবে, সেই অনুযায়ী আপনারা একটা রেকমেন্ডেশন লেটার রেডি করে প্রফেসরের পারমিশন নিয়ে তাকে দিলেন, এবং সে হয়তো বা ওটাকে প্রুফ রিড করে বা ওটা ওনার পছন্দ অনুযায়ী ওটাকে কম বেশি এডিট করে আপনাকে দিল। তো রিকমেন্ডেশনের হচ্ছে কি দুইটা ক্রাইটেরিয়া থাকে। এক হচ্ছে অনেক সময় অ্যাপ্লিকেশন পোর্টালে আপনাদের যার থেকে রিকমেন্ডেশন লেটার নেবেন তার ইনফরমেশন দিয়ে দিতে হয়, এবং তার কাছে ডিরেক্ট লিংক চলে যায় আপনার রিকমেন্ডেশন লেটার লিখে আপলোড করার জন্য। এটা একটা অপশন থাকে। সেই ক্ষেত্রে আপনাদের প্রফেসরদের সাথেও কমিউনিকেশন করতে হবে যে স্যার আপনার কাছে একটা রিকমেন্ডেশনের রিকোয়েস্ট গিয়েছে, তো আপনি কাইন্ডলি হচ্ছে যদি এটা সময় মতো আপলোড করে দেন তাহলে এই জিনিসটা। কারণ এই জন্যই আমি বলবো যে আগে অ্যাপ্লাই করাটা জরুরি। কারণ আপনি যদি একদম ডেডলাইনে অ্যাপ্লাই করেন এবং তখন আবার প্রফেসরের কাছে রিকোয়েস্ট করেন, অনেক সময় আছে প্রফেসররা সময় দিতে পারে না, তো টাইম মতো আপনার রিকমেন্ডেশন আপডেট হয়নি দেখে আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে গেল। তো আর আরেকটা অপশন থাকে যে আপনি যখন অ্যাপ্লাই করবেন সেখানে আপনাকে মানে রিকমেন্ডেশন লেটারের স্ক্যান কপি দিতে হবে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনার প্রফেসরদের থেকে রিকমেন্ডেশন লেটার নিয়ে, মানে যদি আপনার ইউনিভার্সিটির প্যাডে হতে হবে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। জাস্ট একটা নর্মাল সাদা কাগজে রিকমেন্ডেশন নিয়ে সিল থাকলে হবে না, ইউনিভার্সিটির প্যাডে নেওয়ার চেষ্টা করবেন, এবং ওখানে ওনার অফিসিয়াল যে সিল ওনারটা এবং ইউনিভার্সিটির সিল এবং হচ্ছে প্রপার ডেট অ্যান্ড টাইম, এগুলো যেন থাকে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা কিভাবে সবার থেকে ভিন্ন হতে হবে, যে বারবার যেটা বলছি আমি, পাবলিকেশন খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি কোনো জার্নাল বা কোনো কিছুতে পাবলিকেশন থাকে, তারপরে ভালো সিজিপিএ, এটা হাইলাইট করতে পারেন। আর মোটিভেশনে আমি বলবো যে জেনুইন যে মোটিভেশন এটা লিখবেন। কারণ আপনি যদি এখানে বেশি মিথ্যা কথা, বা অনেকে বাংলাদেশির অনেকে থাকে একটা টেন্ডেন্সি চাপাবাজি করা মোটিভেশন লেটারে, কিন্তু পরে গিয়ে দেখা যায় যে ইন্টারভিউতে এই জিনিসগুলো কিন্তু ওরা ধরে ধরে জিজ্ঞেস করে। মানে এই ইন্টারভিউ যখন নেয়, যেসব প্রোগ্রামে ইন্টারভিউ হয়, আপনার সিভি এবং আপনার মোটিভেশন লেটারে আপনি যা লিখেছেন মোর অর লেস ওরা সবকিছু ধরে ধরে আপনাকে ওটা নিয়ে প্রশ্ন করে। তো এখানে যদি আপনি জেনুইন না হন, আপনি ইন্টারভিউতে গিয়ে খুবই মানে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা খুবই বাজে হবে। তো আমি বলবো যে জেনুইন থাকেন, সেটাই হচ্ছে আপনার ইউনিক অ্যাপ্লিকেশন হবে। এবং এর সাথে আপনার স্ট্রেংথ গুলোকে সুন্দর করে হাইলাইট করা যায় কিভাবে, ওইভাবে চিন্তা করে আপনার অ্যাপ্লিকেশনটা হাইলাইট করার চেষ্টা করবেন। যেমন আপনার বর্তমানে অনেক এআই টুল আছে, এগুলো অনেক হেল্পফুল, চ্যাট জিপিটি এবং আদার এআই টুল। সেখানে হচ্ছে আপনি কাইন্ড অফ একটু সার্চ করে দেখতে পারেন যে আপনার মোটিভেশনের লেটারে কোন কিওয়ার্ড গুলো থাকলে আপনার এই প্রোগ্রামে মানে আপনার জিনিসটা সুন্দর হবে, যে এই প্রোগ্রামের এই কিওয়ার্ড গুলো আপনার এই মোটিভেশন লেটারে দরকার। কিন্তু আবার এই কাজটা করেন না যে ডিরেক্ট চ্যাট জিপিটি দিয়ে ফুল মোটিভেশন লেটারটা লেখা। কারণ হচ্ছে এটাও এখন ডিটেক্ট করা যায় যে কোনটা হচ্ছে টোটাল এআই দিয়ে লেখা, কোনটা এআই দিয়ে লেখা না। তো সেরকম হলে আপনার মোটিভেশন লেটার যদি ওরা পায় যে আপনি ডিরেক্ট চ্যাট জিপিটি থেকে কপি পেস্ট করেছেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে, এবং কাইন্ড অফ আপনি মার্কড হয়ে যেতে পারেন কোনো কোনো প্রোগ্রামের জন্য। তো এটা একটু খেয়াল রাখবেন। আর আরেকটা জিনিস যে হ্যাঁ, আমার হচ্ছে তেমন একটা রিসার্চ এক্সপিরিয়েন্স নাই, তো আমি কিভাবে কি করব, সেক্ষেত্রে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোনো ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স যদি থাকে, সেটা খুবই হাইলাইট করতে পারেন আপনি সুন্দর করে। এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেকেই আছে আমার আমার প্রোগ্রামেও যার হচ্ছে কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স নাই, কিন্তু তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল, এর জন্য হচ্ছে তারা স্কলারশিপ পেয়েছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যেরকম আপনারা বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাব বা ইত্যাদি জিনিসের সাথে যদি সংযুক্ত থাকেন, এবং সেইখানে যদি আপনারা কোনো পোস্টে থাকেন, তো সেইটা আপনারা হাইলাইট করতে পারেন যে এটা আমি এখানে ছিলাম, এবং এখানে আমি একটা লিডারশিপ পজিশনে ছিলাম, এবং এই পজিশনে থাকা অবস্থায় আমি এই এই কাজগুলো করেছি, এই এই কন্ট্রিবিউশন গুলো করেছি, যেটাও আপনাদের সিভিতে কিন্তু আপনি হাইলাইট করতে পারেন, এবং আপনার অ্যাপ্লিকেশনটাকে এটা একটু আলাদা করবে সবার থেকে। আরেকটা জিনিস এটা অ্যাড করতে পারেন যে কমিউনিটি ওয়ার্ক।
ইম্প্যাক্টফুল কমিউনিটি ওয়ার্ক, যেমন ধরেন রিসেন্ট যে বন্যা হলো, এই বন্যায় অনেকে ত্রাণ এবং ইত্যাদি জিনিসে সাহায্য করেছেন। তো এইটা যদি আপনারা এখানে ভলেন্টিয়ার হিসেবে থেকে থাকেন, সেই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে বলতে পারেন যে আমি হচ্ছে রিসেন্টলি এই ইম্প্যাক্টফুল কমিউনিটি সার্ভিস হিসেবে আমি এই কাজটা করেছি, এবং এই সিভিতে এটা লিখতে পারেন। তো এটাও আপনার একটা প্লাস পয়েন্ট হিসেবে এই জিনিসগুলো ওরা অনেক ভালো নজরে দেখে ইউরোপে সবগুলা কান্ট্রিতে, যদি আপনারা কোনো কমিউনিটি ওয়ার্ক বা কোনো লিডারশিপ এক্সপিরিয়েন্স আপনাদের থেকে থাকে। লাস্টলি যেটা বলবো যে অনেকে মনে করতে পারেন যে আচ্ছা অনেক কিছু ঝামেলা, আমার প্রোফাইল ঠিক মতো রেডি নাই, অ্যাপ্লাই করব না। আমি এনকারেজ করব, আপনাদের যদি মনে হয় যে হায়ার স্টাডিজে যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন। এবং আহ, যদি মনে হয় যে না আমার প্রোফাইল ঠিক মতো রেডি নাই, তারপরও আমি বলবো যতটুকু সম্ভব আপনারা ডেডলাইনের আগে প্রিপেয়ার করতে পারেন, রেডি করে অ্যাপ্লাই করেন। একটা ওভারঅল এক্সপিরিয়েন্স হবে। আহ, আর পরবর্তী ইয়ারেও যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তখন হয়তো আপনারা একটু ভালো আইডিয়া করতে পারবেন যে কোন কোন জিনিসগুলো আমার ইমপ্রুভ করা দরকার, বা আমার এবারের অ্যাপ্লিকেশনে এই জিনিসগুলো ছিল হয়তো এগুলো সেভাবে কাজ করেনি, আমার মোটিভেশন লেটারটা আর একটু ভালো করতে হবে। তো এবারেও এরকম একটা ইনসাইট আপনারা পেতে পারেন অ্যাপ্লাই করলে। তো রিজেকশনের ব্যাপারটা নিয়ে এত কষ্ট পাওয়ার কিছু নাই। আর এখানে হচ্ছে কোনো লিমিটেশন নাই, যে কয়টা প্রোগ্রামে আপনি মনে করেন আপনার সাথে যায় বা আপনার ইন্টারেস্ট আছে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং যদি আপনি অ্যাপ্লাই না করেন তাহলে হচ্ছে গিয়ে আপনার কোনো চান্সই থাকলো না, অ্যাপ্লাই করলে তাও একটু চান্স থাকে। তো এটা আমি মনে করি সবাইকে এনকারেজ করবো। আর এটা এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতেও কোনো ফিস বা কিছু লাগে না। অনেক স্কলারশিপ আছে যেটা অ্যাপ্লাই করার জন্য আপনার কিছু ফিস দিতে হয়, কিন্তু এটা একদম ফ্রি অফ কস্ট। সো কেন আপনার অ্যাপ্লাই করবেন না, জাস্ট আপনাদের ডকুমেন্টগুলো প্রপারলি রেডি করে অ্যাপ্লাই করার ব্যাপার। তো সবাইকে এনকারেজ করবো যাদের হায়ার স্টাডিজে ইন্টারেস্ট আছে স্পেশালি ইউরোপে, অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবেন। আর এই ওভারঅল হচ্ছে এই আমার বলার ছিল। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে যেটা এখনো আমাদের প্রেজেন্টেশনে কভার হয়নি জিজ্ঞেস করতে পারেন। আর যদি কেউ আমার সাথে লিঙ্কডইনে কানেক্ট থাকতে চান তাহলে এই কিওয়ার্ডটা স্ক্যান করে কানেক্ট থাকতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ শোনার জন্য। আপু, আমার একটা কোশ্চেন ছিল। থ্যাংক ইউ সো মাচ আপুকে এত সুন্দর করে সব টপিক কভার করার জন্য। আমরা আমাদের কিউএন এ সেশনে যাব, কিন্তু তার আগে আমরা কিছু জেনারেল কোয়েশ্চেন কালেক্ট করেছিলাম, সেগুলো আগে আমরা গো থ্রু করবো। আপু, যেটা হলো মোস্ট আস্কড কোয়েশ্চেন, সেটা হলো আহ, আমাদের এই স্কলারশিপটা কি জাস্ট ইউরোপকেই হাইলাইট করে নাকি অন্যান্য দেশগুলোকে? এই ইরাসমাসের প্রোগ্রামটা হচ্ছে শুধু ইউরোপের জন্য। এখানে সবগুলা মানে কিছু কান্ট্রি আছে যেটা হচ্ছে গিয়ে মানে আপনাদের মানে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে না পড়তে পারে, কিন্তু সব কান্ট্রি হচ্ছে ইউরোপের ভিতরেই পড়বে, এখানে ইউএস এর সাথে বা এরকম কোনো নাই। তবে কিছু কিছু প্রোগ্রাম থাকে যেখানে হচ্ছে গিয়ে ইউরোপের বাইরে একটা সেমিস্টার হচ্ছে কি সুযোগ দিয়ে থাকে। ফর এক্সাম্পল, আমি একটা প্রোগ্রাম জানি সেখানে হচ্ছে গিয়ে একটা সেমিস্টার বা ইন্টার্নশিপ হচ্ছে ইউএসএ তে করার চান্স দিয়ে থাকে। আর একটা হচ্ছে ফর এক্সাম্পল সম্পাপ এখন টার্কিতে পড়াশোনা করছে। আহ, তো কিছু কিছু প্রোগ্রাম থাকে এরকম স্পেসিফিক, যে একটা সেমিস্টার বা ইন্টার্নশিপে হচ্ছে গিয়ে অল্টারনেটিভ থাকে। এবং ইন্টার্নশিপ যদি করতে চান, ইন্টার্নশিপের জন্য আপনি যে কোনো কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, বাট ওয়ান কন্ডিশন হচ্ছে একটা, যদি আপনি ইউরোপের বাইরে কোনো দেশে করতে চান সেক্ষেত্রে আপনি 3 মাসের স্টাইপেন্ড পাবেন, বাট বাকি 3 মাসের স্টাইপেন্ড আপনি আর ওনারা আপনাকে প্রোভাইড করবে না। তো আপনি ইন্টার্নশিপের জন্য হচ্ছে ইউরোপের বাইরে বিভিন্ন দেশে করতে পারবেন। আমার একজন পরিচিত আছেন, উনি হচ্ছে ফিজিক্সের ছিলেন, উনি হচ্ছে ইউএসএ তে এখন ইন্টার্নশিপ করতেছেন। তো উনি হচ্ছে 3 মাসের স্টাইপেন্ড পেয়েছেন, কিন্তু বাকি 3 মাসে হচ্ছে গিয়ে স্টাইপেন্ড পাইনি। তো এটা হচ্ছে গিয়ে আপনার আপনার লাস্ট সেমিস্টার আপনি হচ্ছে চেঞ্জ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আপু। আর নেক্সট কোয়েশ্চেনটা হলো, আমরা কি ভিসা এক্সটেনশন রিসিভ করতে পারবো যদি আমরা জব সার্চ করতে চাই মানে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি? ভিসা এক্সটেন্ড আচ্ছা, এটা হ্যাঁ কাইন্ড আপু। অফ কান্ট্রির উপরে ডিপেন্ড করে। প্রতিটা কান্ট্রির কিছু পলিসি থাকে, যেমন জার্মানিরটুকু আমি বলতে পারবো যে ওখানে 1 বছর আপনি পড়ালেখা শেষ করার পরে 1 বছরের একটা ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এরকম কান্ট্রি ওয়াইজ কিছু কান্ট্রিতে অ্যালাউ করে, কিছু কান্ট্রিতে অ্যালাউ করে না। হামিদ আপু আপনি যদি কিছু শেয়ার করতে চান। হ্যাঁ, ম্যাক্সিমাম ইউরোপিয়ান কান্ট্রিগুলো আপনাদেরকে জব সার্চিং ভিসা এক্সটেনশন করার সুযোগ দিয়ে থাকে। 1 বছর হচ্ছে এটা এক্সটেনশন থাকে, কিছু কিছু কান্ট্রিতে 6 মান্থসও থাকে।
তো ওটা আপনাদেরকে হচ্ছে গিয়ে চান্স দিয়ে থাকে যে জব সার্চিং এর মধ্যে আপনারা জব সার্চ করতে পারবেন আপনাদের স্টুডেন্টশিপ চলে গেলে। আবার হচ্ছে নেদারল্যান্ডসে একটা ভালো সুযোগ আছে যে যারা হচ্ছে গিয়ে স্পেসিফিকলি ইরাসমাস স্কলার থাকে তাদেরকে হচ্ছে গিয়ে আই থিঙ্ক 2 বছরের হচ্ছে গিয়ে এক্সটেনশন দিয়ে থাকে নেদারল্যান্ডসের ক্ষেত্রে। তো হ্যাঁ, তো আপনাদেরকে সুযোগ দিয়ে থাকে, সো এই ক্ষেত্রে চিন্তা করার কোনো সুযোগ নেই। আচ্ছা, তাহমিদা আপু প্রেজেন্টেশনের শুরুতে বলেছিলেন যে ফুললি ফান্ডেড স্কলারশিপ দিয়ে থাকে, এটা কি প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টস এর জন্য ফুললি ফান্ডেড স্কলারশিপ মানে প্রোভাইড করা হয়? উম, এখানে হচ্ছে আমি একটু বলি, প্রতিটা অ্যাপ্লিকেশনের জন্য না, কিছু কিছু মানে থাকে যে এখানে আপনাকে সেলফ ফান্ড হিসেবে একসেপ্ট করা হয়। তো তখন হচ্ছে আপনার ডিসাইড করতে হবে যে একটা মিনিমাম হয়তো ইউনিভার্সিটি ফিস দেওয়া লাগবে, সেটা খুবই কম, এবং হচ্ছে আপনাদের থাকা খাওয়ার খরচ নিজেদের বিয়ার করতে হবে। তো এরকমও হচ্ছে অপরচুনিটি থাকে। কিছু প্রোগ্রামে, যেরকম আমার প্রোগ্রামে 35টা স্কলারশিপ দেওয়া হয় ফুল ফান্ডেড, এবং তারপরে 10-12টা দেওয়া হয় সেলফ ফান্ডেড। তো এটা যারা অ্যাকসেপ্ট করে তারা হচ্ছে গিয়ে ওই নিজের খরচ নিজেরা বহন করে অ্যাকসেপ্ট করে। থ্যাংক ইউ আপু। এখন হলো যেটা মোস্ট কমন কোয়েশ্চেন, আমি যদি একটা সিনারিও দিই যে আই এম এ স্টুডেন্ট যার হলো সিজিপিএ অনেক লো, আপনারা বললেন যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, লিডারশিপ, তারপর কমিউনিটি ইনভলভমেন্ট, এগুলো মেনশন করার জন্য ইট উইল বি হেল্পফুল। তো এখানে মানে একটা প্রপার ইমেল অথবা একটা মোটিভেশনাল লেটার ওটা লেখার জন্য সাম হ্যাকস যেটা তাকে স্ট্যান্ড আউট করবে বা ইমপ্রুভ করবে তার অ্যাপ্রোচটাকে, এটা যদি একটু বলতেন গাইডলাইন। আচ্ছা, এক্ষেত্রে আমি আমার একটা স্লাইড শেয়ার করতে পারি। আপু যদি আমাকে হচ্ছে কি একটু শম্পা, একটু হোস্ট অথবা এনাবেল অপশন যদি করা যেত স্ক্রিন শেয়ারে। যে আচ্ছা, আপু পোস্ট করে দিয়েছে। ওকে। এটা আমার হচ্ছে প্রিভিয়াস আরেকটা ওয়েবিনারের স্লাইড, সো আমি সেখানে হচ্ছে কি কিভাবে সিভি আর মোটিভেশন লেটার বানানো যায় সেটা শেয়ার করেছিলাম। সো মেনলি হচ্ছে আপু যেটা বললো যে মোটিভেশন লেটারকে তারা অনেক গুরুত্ব প্রদান করে থাকে, যে মোটিভেশন লেটার আপনার সিজিপিএ আদার্স অ্যাক্টিভিটিসও আপনার যদি ল্যাকিংস থাকে, আপনি এই একটা এসওপির মাধ্যমে আপনি আপনাকে খুব সুন্দর করে পোর্ট্রেট করার মাধ্যমে আপনি আপনাকে হাইলাইট করতে পারেন। হ্যাঁ, তো মেনলি আমি বলবো যদি হচ্ছে গিয়ে আপনাদের ফার্স্ট অফ অল যদি আপনাদের এখন সুযোগ থাকে অবশ্যই আপনারা সিজিপিএ হাই রাখার চেষ্টা করবেন। যদি কোনো কারণে সিজিপিএ লো থাকে তাও হচ্ছে গিয়ে এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি হচ্ছে গিয়ে এটার ল্যাকিংস হিসেবে আপনি ধরেন আইএলটিএস এক্সাম দিচ্ছেন, আইএলটিএস এক্সামে ভালো স্কোর করার ট্রাই করতে পারেন, 7, 8 বা এক্সট্রা অর্ডিনারি মার্কস তুলে ট্রাই করতে পারেন। দেন আপনি পাবলিকেশনে আপনি কাজ করতে পারেন। পাবলিকেশন অনেক বড় একটা ইম্প্যাক্ট হিসেবে কাজ করে। ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে আমার কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি, কিন্তু আমি কেমনে সিলেক্টেড হয়েছে আমি মনে করি আমার আমার গ্রাজুয়েশনের আগে আমার 4টা পাবলিকেশন ছিল। সো আমার এই পাবলিকেশন গুলো আমাকে অনেক হেল্প করেছে আমাকে হচ্ছে কি স্কলারশিপটা পাওয়ার পিছনে। এটা বলার এটাই রিজন, যদি আপনারা যদি কেউ থার্ড সেমিস্টারে থেকে থাকেন বা ফোর্থ সেমিস্টারে থেকে থাকেন বা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে থেকে থাকেন, আপনাদের এখনই সুযোগ, আপনারা বিভিন্ন রিসার্চ অ্যাক্টিভিটিস এর সাথে বা বিভিন্ন প্রফেসরদের সাথে আপনারা জয়েন্টলি কাজ করার সুযোগ করতে পারেন, যে তাহলে দেখবেন যে আপনাদের যদি পাবলিকেশন থাকে তারা আপনাকে অবশ্যই প্রায়োরিটি দিবে। এন্ড দেন আপু বলেছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এ হচ্ছে গিয়ে আপনারা পার্টিসিপেশন করতে পারেন। এই ক্ষেত্রে আমি যেটা প্রায়োরিটি দিব সব ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস না, যেগুলো সায়েন্টিফিক বেসড অথবা যেগুলো ডিবেটিং বেসড বা যেগুলো মনে হয় যে আপনার সাবজেক্টের সাথে কোরিলেট করছে, ও ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে আপনি হচ্ছে গিয়ে নিজেকে কোরিলেট করতে পারেন। এবং একটা যদি স্ট্যান্ডার্ড এসওপির ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে ফরম্যাটের বলি তাহলে হচ্ছে গিয়ে আমি সাজেস্ট করব আপনারা হচ্ছে গিয়ে এসওপিটাকে 5টা প্যারাগ্রাফের মধ্যে কম্বাইন করার ট্রাই করবেন। ফার্স্ট অফ অল যে ইন্ট্রোডাকশন থাকবে সেখানে হচ্ছে গিয়ে একটা স্টোরি মেক করার ট্রাই করবেন যে কেন আপনি আপনার ব্যাচেলরটা এই সাবজেক্টে করেছেন, জাস্ট একটা স্টোরির মাধ্যমে। এন্ড দেন আপনি যে প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করবেন, যে ইরাসমাসের একটা স্পেসিফিক প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, আপনি কেন এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করছেন, আপনার ব্যাচেলরের সাবজেক্টের সাথে আপনার এই ইরাসমাস প্রোগ্রামের সাথে একটা কোরিলেশন
দেখাবেন যে হ্যাঁ আমি আমার ব্যাচেলরে এই সাবজেক্টটা নিয়ে পড়েছি বা এই কোর্সটা ছিল যেটা আমাকে এই প্রোগ্রামে পড়ার জন্য আপনাকে হচ্ছে গিয়ে এনকারেজ করছে বা মোটিভেট করছে, একটা জাস্ট রিলেভেন্স ক্রিয়েট করা। অ্যান্ড দেন আপনি হচ্ছে আপনার ফিউচার প্ল্যান হচ্ছে গিয়ে ওখানের মধ্যে শো করবেন যে হচ্ছে গিয়ে আপনার ফিউচারে কি করার ইচ্ছা আফটার মাস্টার্স এর পর। এবং যেহেতু আপনি ইরাসমাসে অ্যাপ্লাই করছেন, অবশ্যই আপনি কালচারাল যে থিং গুলো আছে ওগুলো অবশ্যই শো করবেন, কারণ ওরা এইটা খুব পছন্দ করে যে আপনি মাল্টি ডাইভার্সিটি বা কালচার পছন্দ করেন, আপনি সব সাইড থেকে হচ্ছে গিয়ে আপনার ডোরটা ওপেন। এন্ড দেন আপনি হচ্ছে গিয়ে কন্ট্রিবিউশন যে আপনার এখান থেকে এই প্রোগ্রামটা থেকে আপনি কি পাবেন, এবং শুধু নিলে তো হবে না, আপনি কি কন্ট্রিবিউট করবেন আপনার দেশের জন্য বা হচ্ছে গিয়ে আপনার ফিউচারের জন্য, বা এই ধরনের একটা কন্ট্রিবিউশন আপনাকে দেখাতে হবে। এবং সেক্ষেত্রে এবং লাস্টে সবকিছু সামারাইজ করে একটা রিমার্কস এর মতো আপনি কনক্লুড করে আপনার এসওপিটা শেষ করতে পারেন। সো এটা হচ্ছে কি একটা প্রিসাইজ এন্ড কনসাইজ এসওপি লিখার ফরম্যাট। তো হ্যাঁ, এসওপিটাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। আর আপু যেটা বলেছে যে আমরা অনেকেই, আমি এরকম অনেকজনের এসওপি চেক করেছি যারা হচ্ছে গিয়ে ডাইরেক্ট চ্যাট জিপিটি বা হচ্ছে গিয়ে বিভিন্ন এআই টুলস থেকে লিখে দিয়েছে। তো তাদের জন্য একটা সাজেশন যে হচ্ছে গিয়ে আপনি গত 4-5 বছরে আপনার অ্যাচিভমেন্ট কি ছিল, আপনার কি কি স্ট্রং বা স্ট্রেংথ রয়েছে সেগুলো শুধু আপনিই জানেন। হ্যাঁ, কোনো ধরনের এআই বা চ্যাট জিপিটি কিন্তু আপনার স্ট্রেংথ বা আপনার ক্যাপাবিলিটিসটা আপনার পোর্ট্রে করতে পারবে না যতটা সুন্দর করে আপনি নিজেকে পোর্ট্রে করতে পারবেন। সো আমার চ্যাট জিপিটি আপনি ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, কোনো টপিক বুঝতেছেন না বা এই প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, এই প্রোগ্রামের এটা বুঝতেছেন না, এটা নিয়ে আইডিয়া নিতে পারবেন, কিন্তু কপি করা বা এটা আসলে হচ্ছে গিয়ে উচিত না। আর আপু বলেছে যে বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকে এখন চেক করার জন্য, ইন কেস এটা যদি ধরা পড়েন তাহলে হচ্ছে গিয়ে আপনাকে হচ্ছে গিয়ে বাতিল করে দিবে আপনার অ্যাপ্লিকেশন। সো এটা আমার সাইট থেকে। আপু বললেন যে সিজিপিএ ভালো রাখতে হবে, তো আমি যদি স্পেসিফিক্যালি আস্ক করি যে মানে হাউ মাচ সিজিপিএ ম্যাটার্স আর একটা মিনিমাম সিজিপিএ কত হওয়া উচিত, তাহলে আপনি কি বলবেন? সিজিপি এর জন্য বাধা ধরা নিয়ম নেই যে এত থেকে এত পেতে হবে বা এত থেকে এত পেতে হবে। তবে হ্যাঁ, আপনার উচিত অ্যাজ মাচ এজ আপনি আপনার 100% দিতে পারেন। আমি এমন চিনি, আমার 9 সামথিং, বাট উনি হচ্ছে গিয়ে ইরাসমাস স্কলারশিপ পেয়েছেন এবং উনি এখন কারেন্টলি হচ্ছে গিয়ে নেদারল্যান্ডসে জব করছেন। সো এটা এটা না যে হচ্ছে গিয়ে কোনো ধরনের ক্রাইটেরিয়া রয়েছে এতর মধ্যে এত পেতে হবে, এতর মধ্যে এত পেতে হবে। দ্য মেইন থিং ইজ আপনাকে ট্রাই করতে হবে। না থাকলে আপনাকে আদার্স কারিকুলাম অ্যাক্টিভিটিস অথবা হচ্ছে আদার্স জিনিসের মাধ্যমে ওইটাকে হচ্ছে গিয়ে ঢাকা দিতে হবে বা হচ্ছে গিয়ে নিজেকে সুন্দর করে পোট্রে করতে হবে। আর আপু যদি আরো কিছু এক্সট্রা অ্যাড করতে চান। সিজিপিএ আসলে সেটা আপু যেটা বললো জন্য ফিক্সড রিকোয়ারমেন্ট নাই, বাট অ্যাবভ 3 থাকা ভালো। আর যদি বিলো 3 থাকে তাহলে যে আদার জিনিসগুলো হাইলাইট করে আপনার প্রোফাইল আপনি রিচ করতে পারবেন। আচ্ছা আপু, থ্যাংক ইউ। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। আমাদের কোনো কোয়েরিজ থাকলে ওয়েবসাইটটা কি এনাফ আমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য? আর হলো, ওখানে কি কোনো ইউনিভার্সিটির লিস্ট আছে যেগুলো থেকে আমি স্কলারশিপ পেতে পারি? কোন ওয়েবসাইটের কথা বলছেন? ইরাসমাস অ্যাসোসিয়েশন যে ওয়েবসাইট আছে। ও, মানে আমি যেই পোর্টালটা দেখালাম সেটা? হ্যাঁ, ওই পোর্টালে কি এনাফ আমাদের সব মানে অ্যাপ্লাই করার জন্য ইনফরমেশন? হ্যাঁ, ওটাই মানে মোর দেন এনাফ আমি বলবো। কারণ ওখানে হচ্ছে ওই পোর্টাল থেকে আপনাকে প্রোগ্রাম সিলেক্ট করতে হবে, এবং প্রোগ্রাম সিলেক্ট করার পরে স্পেসিফিক প্রোগ্রামে গিয়ে আপনারা ওই পার্টিকুলার প্রোগ্রামে সব ইনফরমেশন পাবেন। এবং হচ্ছে তারপরেও আমি আরেকটা কথা বলেছি যে ওই তারপরে যদি মনে হয় যে আপনার কিছু ইনফরমেশন মিসিং আছে, আপনার জানা দরকার, আপনি হচ্ছে প্রোগ্রামকে মেইল করতে পারেন। এবং ওরা হচ্ছে খুব মানে
মানে প্রম্পট। তো ওইভাবে হচ্ছে এই প্রোগ্রামের ওয়েবসাইটে গেলে আপনি ওই প্রোগ্রামের আন্ডারে কোন কোন ইউনিভার্সিটি আছে সেটা লিস্ট পাবেন, কিন্তু ওই যে ফিল্টার করার সময় ইউনিভার্সিটি অনুযায়ী আপনি ফিল্টার করে দেখতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার সার্চের অপশন অনেক কমে যায়। তো আমি সাজেস্ট করবো যে আপনার সাবজেক্ট ইন্টারেস্ট অনুযায়ী আগে আপনারা প্রোগ্রাম সিলেক্ট করেন, শর্টলিস্ট করেন, এবং ওখান থেকে আপনারা প্রোগ্রামের ওয়েবসাইটের ভিতরে গিয়ে আদার ইনফরমেশন যেগুলো আছে ওগুলো সব ঘাটাঘাটি করেন। কারণ ওখানে হচ্ছে ওরা ডিটেইলে, মানে এটা একটা ইরাসমাস মুন্ডাস ফান্ড পাওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া যে আপনাদের বিস্তারিত ইনফরমেশন দিয়ে একটা পোর্টাল থাকতে হবে, ওয়েবসাইট থাকতে হবে, এবং এর জন্য সবগুলা প্রোগ্রামের ওয়েবসাইটে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দেওয়া থাকে। আচ্ছা আপু, আপনারা তো অ্যালামনাই এরাসমাস মুন্ডাস প্রোগ্রামের, সো আই উড আস্ক ইউ যে what does Erasmus Mundus program bring different than others, and why should we choose it, and career prospects of a Erasmus Mundus graduate? আমি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি তাহলে হচ্ছে মানে এটা একটা খুবই রেকগনাইজ প্রোগ্রাম। আর স্কলারশিপটা হচ্ছে এরকম ফুল ফান্ডেড স্কলারশিপ আসলে খুব কমই আছে, এবং ধরেন আরো ফুল ফান্ডেড স্কলারশিপে আরো কিছু এক্সট্রা ক্রাইটেরিয়া থাকে, যে জব এক্সপিরিয়েন্স বা এই জিনিসগুলা, বাট এইটার ক্ষেত্রে হচ্ছে আপনারা জাস্ট অনার্স কমপ্লিট করার পর সাথে সাথেই অ্যাপ্লাই করতে পারছেন। এবং হচ্ছে আম, এই প্রোগ্রামের যে মানে প্লাস পয়েন্ট থাকে যে আপনারা বিভিন্ন কান্ট্রিতে আপনারা যখন যাবেন তখন আপনাদের একটা নেটওয়ার্কিংও হবে, এবং এখানে অনেক সামার স্কুল, উইন্টার স্কুল এইসব ওরা অ্যারেঞ্জ করে। তো তখন করে কি ওরা ইন্টারন্যাশনাল বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন কোম্পানির যে লিডাররা থাকে তাদের হচ্ছে গিয়ে স্পিকার হিসেবে এখানে নিয়ে আসে। তো আপনাদের নেটওয়ার্কিং করার একটা খুব ভালো অপরচুনিটি থাকে, যেটা হচ্ছে এই নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনারা রিসার্চ অপরচুনিটিও পেতে পারেন, এই নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনারা ফিউচারে জব অপরচুনিটি নিতে পারেন। এবং দেখা যাবে যে আপনাদের এই সামার স্কুলে হয়তো একটা কোম্পানির সিইও এসেছে, আপনি ওনার সাথে একটা কমিউনিকেশন রাখলেন, লিঙ্কডইনে বা ভাবে যুক্ত হলেন সামনাসামনি দেখা হওয়ার জন্য। তো পরবর্তীতে এটা আপনার ক্যারিয়ারের জন্য অনেক অনেক হেল্পফুল। আর তাছাড়া এখানে ধরেন মাল্টি কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন কালচার থেকে লোকজন আসবে, তো আপনাদের ওই মাল্টি কালচারাল লোকজনের সাথেও কিন্তু কানেক্ট হওয়ার একটা অপরচুনিটি থাকে, যেটা আপনাকে কাইন্ড অফ অ্যাডাপ্টেবলও করে তোলে। এবং আমি দেখতে পাচ্ছি একজন মনে হয় ভাষা নিয়ে কিছু একটা বলেছে। হ্যাঁ, ওটা আমি একটু শর্ট করে অ্যান্সার করে দেই। যে প্রোগ্রামগুলো, সব প্রোগ্রামই বেশিরভাগ হচ্ছে এরকম কোনো প্রোগ্রাম আমি এখনো আমার জানা নেই যে যেটা হচ্ছে ইংলিশ ছাড়া মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অন্য কিছু হয়ে থাকে ইরাসমাস মুন্ডাসের ক্ষেত্রে। তো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে আপনার ইংলিশই হবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ জানার ক্ষেত্রে এটা হচ্ছে আপনার ব্যাপার। কারণ ল্যাঙ্গুয়েজ যদি আপনি শিখেন সেটা আপনাকে কোর্স দিবে, বাট ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো কখনই আপনার গ্রেডে বা সিজিপিএ তে অ্যাড হয় না, এটা কাইন্ড অফ পাস ফেল টাইপের কোর্স থাকে, যে আপনাকে হয়তো পাশ করে যেতে হবে আপনি কোর্সটা নিলে। এবং যদি আপনার বেসিক ল্যাঙ্গুয়েজ জানা থাকে ওই দেশে আপনার চলাফেরা করতে মানে আপনার ডে টু ডে লাইফটা ইজি হবে, কাইন্ড অফ এরকম। আর কয়েকটা স্পেসিফিক কান্ট্রির ক্ষেত্রে, যেমন ধরেন আপনি জার্মানিতে যদি যান এবং ওখানে আপনি চিন্তা করেন যে আমি এখানে পড়াশোনা শেষ করে জব করব, হ্যাঁ ইনিশিয়াল জব হিসেবে আপনার ল্যাঙ্গুয়েজটা হয়তো দরকার না, কিন্তু আপনার যদি ভাষাটা জানা থাকে সেই ক্ষেত্রে আপনার একটা চাকরি পাওয়ার অপরচুনিটি অনেক বেড়ে যায়। সো আপনার প্রায়োরিটি কি, এবং সেইটা অনুযায়ী আপনি হচ্ছে ভাষার উপরে গুরুত্ব দিতে পারবেন। কিন্তু যে 2 বছরের বা 1 বছরের যে ইরাসমাসের পড়াশোনা হবে সেটা আপনার ইংলিশেই হবে, সেখানে আপনাকে কোনো জোর করে ভাষা শেখানো হবে না যেটা দিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। তো ওটা কাইন্ড অফ হচ্ছে গিয়ে ভলেন্টিয়ারি একটা থিং ভাষা শেখাটা। আপু যদি কিছু অ্যাড করতে চান। না, আমার আসলে এই ব্যাপারে অ্যাড করার নেই, বাট আমি হচ্ছে গিয়ে কোয়েশ্চেন আনসার পোর্টালের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন দেখছি, তো আমি চাইবো একটু দ্রুত এই কোয়েশ্চেন গুলো আগে সলভ করে দিতে, দেন আমরা হচ্ছে গিয়ে আপনার যে কোয়েশ্চেন গুলো আছে লিস্ট ওগুলো আনসার দিব। সো দীপ্তা রয় বলেছেন যে আপনার মাস্টার্স এর ব্যাপারে, যে আপনি এখনো কমপ্লিট করেন নাই, সেক্ষেত্রে আপনি কিভাবে হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন বা সার্টিফিকেট কি ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে গিয়ে যারা ব্যাচেলর লাস্ট সেমিস্টারে আছেন এবং মাস্টার্স অনগোয়িং আছে তাদের জন্য এই কোয়েশ্চেনের আনসারটা, যে আপনারা হচ্ছে ইউনিভার্সিটি থেকে অ্যাপিয়ার্ড সার্টিফিকেট নিতে পারবেন, যেখানের মধ্যে লেখা থাকবে যে আপনি এখন ফাইনাল ইয়ার স্টুডেন্ট এবং আপনার অনার্সটা শেষ হবে এত তারিখের মধ্যে বা মাস্টার্সটা শেষ হবে এত তারিখের মধ্যে। সো ওই অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে ওইটা আপনি হচ্ছে আপনার ডিপ্লোমা সার্টিফিকেট পোর্টালে ডিপ্লোমা সার্টিফিকেট থাকে ওইটাতে আপনি অ্যাড করতে পারবেন। আমি এইভাবে অ্যাড করেছিলাম।
এভাবে আপনি হচ্ছে গিয়ে দেখাতে পারবেন যে আপনার যে আপনি লাস্ট সেমিস্টারে রয়েছেন বা আপনি মাস্টার্স এর লাস্ট সেমিস্টারে আছেন, আপনার রেজাল্ট এত তারিখের মধ্যে পাবলিশ হবে। সো এটা দিয়ে আপনি সার্টিফিকেট হিসেবে প্রোভাইড করতে পারবেন। আর ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট কি, মানে ওভারঅল সব সেমিস্টারের একটা সাম আপ থাকবে যে আপনি কত পেয়েছেন ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে কত, থার্ড ইয়ারে কত, ফোর্থ ইয়ারে কত। আমার ইয়ার সিস্টেম ছিল, তো আমি ইয়ার সিস্টেমে বলছি। আমি যেটা করেছিলাম, থার্ড ইয়ার পর্যন্ত আমার সব রেজাল্ট ছিল, আর ফোর্থ ইয়ারের ক্ষেত্রে আমি জাস্ট অ্যাপিয়ার্ড ওটা মেনশন করেছিলাম আমার ট্রান্সক্রিপ্টের মধ্যে। সো আপনারা এই দুইটা সার্টিফিকেটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন, বোধ যারা ব্যাচেলারের লাস্ট সেমিস্টারে আছেন অ্যাপ্লাই করতে চান বা মাস্টার্সের লাস্ট সেমিস্টারে আছেন অ্যাপ্লাই করতে চান, এটা আপনাদের জন্য। আর একজন আপু এখানে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন করেছেন যে মাল্টিপল প্রোগ্রামে অ্যাপ্লাই করা যাবে কিনা। আগে একটা রুলস ছিল 3টার বেশি প্রোগ্রামে অ্যাপ্লাই করা যায় না, বাট এখন আপনাদের যত খুশি যত মন চাই অ্যাজ মাচ অ্যাজ আপনারা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। সো এটাতে কোনো এখন লিমিটেশন নাই। আরেকজন জিজ্ঞেস করেছিল যে এজ লিমিটেশন আছে কিনা। সো এজ লিমিটেশনস নাই এটার ক্ষেত্রে। আর একজন জিজ্ঞেস করেছেন যে থিসিসের ক্ষেত্রে সে মনে হয় থিসিস শেষ করেছে, পেপারের কাজ স্টার্ট হলো, সাবমিট করতে পারেনি, তো এটা করতে পারবেন কিনা। আচ্ছা, যাদের পাবলিকেশন আছে অলরেডি জার্নালে সাবমিট করেছেন, তারা পাবলিকেশনে এই জিনিসটা লিখতে পারবেন, বাট আপনাদেরকে লিখে দিতে হবে জার্নালের নেম এন্ড আন্ডার রিভিউ বা সাবমিটেড এরকম করে মেনশন করে দিতে হবে স্পেসিফিকলি। সো এটা ছিল আমার আনসার। এর বাইরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আপু একটা কোয়েশ্চেন ছিল, সেটা হলো আমরা অনার্স ডিগ্রি যে ভার্সিটি থেকে নিই সেটা কি কোনোভাবে মানে ম্যাটার করে? বুঝিনি কি। আমরা হলো আমাদের আন্ডার গ্রাজুয়েশন যে ভার্সিটি থেকে কমপ্লিট করি, ওইটা কি কোনোভাবে আমাদের অ্যাপ্লিকেশনকে হেভিয়ার বানায়? আমি আসলে কোয়েশ্চেনটা বুঝিনি, শম্পা আপু কি আমি বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ আমি বলতে চাই, এইটা প্রোগ্রামের উপর ডিপেন্ড করে। প্রোগ্রাম, অনেক প্রোগ্রাম অনেক সময় যাচাই বাছাই করে যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে আপনার ডিগ্রিটা পেয়েছেন, এবং ওটার যদি একটা ভালো র্যাঙ্কিং থাকে তো এটা একটা পজিটিভ সাইড হিসেবে আপনার প্রোফাইলে অ্যাড হয়। সো কাইন্ড অফ, যেমন আমার প্রোগ্রামের জন্য আমি জানি ওরা ইউনিভার্সিটিগুলো চেক করে কোন ইউনিভার্সিটি থেকে আপনি পাশ করেছেন এবং ওইটার কিরকম স্ট্যান্ডিং আপনার কান্ট্রিতে। তো আবার অনেক প্রোগ্রামে আছে এটা হয়তো কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। তো এটা প্রোগ্রাম ওয়াইজ ডিপেন্ড করে। থ্যাংক ইউ আপু, আমাদের জেনারেল কোয়েশ্চেন শেষ। এখন আমি পার্টিসিপেন্টদের রিকোয়েস্ট করব হ্যান্ড রেজ করার জন্য, যাদের কোয়েশ্চেন আছে এক এক করে আমি কোয়েশ্চেন একটা আস্ক জিনিস করতে। একটু শর্ট বলবো যদি আমি না বলে থাকি, সেটা হচ্ছে জি যে আপু। আপনাদের যদি ধরেন রিসার্চ এরকম হচ্ছে যে পাবলিকেশন করবেন বা কিছু, ওটা দেরি হবে, বাট এখন আপনারা কাজ শুরু করেছেন, তো ওটাও আপনারা কিন্তু অ্যাড করতে পারেন আপনার সিভিতে যে আমরা বর্তমানে এটা কাজ করছি, বাট ওটা লিখে দিবেন যে ওয়ার্কিং বা ওয়ার্ক ইন প্রোগ্রেস। আর যদি ধরেন কারো কোনো পাবলিকেশনও নেই, বাট আপনারা প্রজেক্ট করেছেন, ইন্টারেস্টিং প্রজেক্ট করেছেন, যেটা আপনাদের সাবজেক্টের সাথে যায়, সেই জিনিসটাও কিন্তু আপনারা সিভি এবং মোটিভেশন লেটারে বলতে পারেন যে আমি এই প্রজেক্টগুলো করেছি এবং এটার থেকে আমি এই জিনিসগুলো শিখেছি, আমি এই জিনিসটা বানিয়েছি, এবং এই জিনিসটা শেখাতে আমার ফার্দার ইন্টারেস্ট এভাবে মানে প্রোগ্রামের সাথে ফার্দার ইন্টারেস্ট এভাবে বাড়াইছে। তো এই জিনিসটা আপনারা চাইলে কিন্তু সুন্দর করে মোটিভেশন লেটারে প্রেজেন্ট করতে পারেন, তখন কিন্তু এটা একটা পজিটিভ সাইড হিসেবেও হয় যে আপনারা প্রজেক্টগুলো সুন্দরভাবে হাইলাইট করতে যদি পারেন। আমি দেখতে পাচ্ছি দীপিকা রয় ইজ রেজিং হ্যান্ড। আপু, আপনি কোয়েশ্চেন আস্ক করতে পারেন। আপু আমি অলরেডি হচ্ছে কোশ্চেনটা করে ফেলছি। আচ্ছা সরি, আমি হচ্ছে ছেলে আর কি। তো হচ্ছে এখানে যে কোশ্চেনটা ওইটা হচ্ছে আমি তো মাস্টার্সে যেটা বললাম যে আমি 3 সেমিস্টার কমপ্লিট করছি। তো আপু আমাদের হচ্ছে রেজাল্টটা এভাবে হয় যে প্রথম 2 সেমিস্টারে আমার থিওরি রেজাল্টে হাতে চলে আসে, লাস্ট সেমিস্টার থাকে হচ্ছে থিসিস করার জন্য। তো এখন থিসিসটা সম্পূর্ণ সুপারভাইজারের হাতেই থাকে যে কখন আমাকে কমপ্লিট করতে দিবে। তো সেই ক্ষেত্রে আমি যখন অ্যাপিয়ার্ড সার্টিফিকেটটা আর কি, আহ, আপনি যেটা বললেন যে একাডেমিক ভাবে ওইটা দিয়েও অ্যাপ্লাই করা যায়, সেক্ষেত্রে কি ওইটা আমি হচ্ছে সুপারভাইজারের কাছ থেকে নিতে পারবো নাকি একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ যে কমিটি ওখান থেকে? আমাদের ক্ষেত্রে কমিটিটা আসলে অনেক টাফ, তারা দিতে চায় না তো ইজিলি। আচ্ছা,
তো আমি বলবো এটা হচ্ছে গিয়ে একাডেমি অফিস থেকেই নিতে হয় অ্যাপিয়ার্ড সার্টিফিকেটটা ইন জেনারেল। আমি যদি আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে বলি, আমি একাডেমিক অফিস থেকে নিয়েছিলাম। সো আপনি একাডেমিক অফিস থেকে করতে পারেন। যদি খুবই প্রবলেমেটিক হয়, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার সুপারভাইজার থেকে একটা অ্যাপিয়ার্ড সার্টিফিকেটও নিতে পারেন এবং কোঅর্ডিনেটরকে মেল করতে পারেন যে এটা কি ওরা অ্যাপ্রুভ করবে কিনা, দেন আপনি অ্যাপ্লাই করতে পারেন। বাট অবশ্যই এটা কাজ করার কথা, তারা অনেক ফ্রেন্ডলি হয়ে থাকে এবং স্টুডেন্টদের জন্য তারা আসলে অনেক কোঅপারেটিভ হয়। বাট আগে আপনার উচিত যে একাডেমিকটা হচ্ছে গিয়ে ট্রাই করা, দেন এটা যদি না হয়, কাজ না করে, সেক্ষেত্রে আপনার সুপারভাইজার থেকে নিতে পারেন। থ্যাংক ইউ আপু। নেক্সট কেউ হ্যান্ড রেজ করতে পারেন কোশ্চেন আস্ক করার জন্য? হ্যাঁ, এমডি আমিনুল, আপনি আপনার মাইক আনমিউট করে কোশ্চেন আস্ক করতে পারেন। জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা যে মোটিভেশন লেটারটা লিখবো, ইন জেনারেল কাউকে হচ্ছে অ্যাড্রেস করে লেখা লাগে, সেই ক্ষেত্রে কি আমাদের কাউকে অ্যাড্রেস করে লেখা লাগবে নাকি জাস্ট ইন জেনারেল লিখে দিব just? এইটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কোন ফরম্যাটে নেন। বাট আমার মোটিভেশন লেটারে আমি কাউকে অ্যাড্রেস করিনি। বাট আপনি চাইলে অ্যাড্রেস করতে পারেন যে অ্যাডমিশন কমিটি, তারপরে লিখতে পারেন। যেটা আপনার কাইন্ড অফ আপনার প্রেফারেন্স। আর যদি কোনো স্পেসিফিক ইনস্ট্রাকশন থাকে প্রোগ্রাম থেকে, সেটাও একটু দেখতে হবে। আচ্ছা, তবে আরেকটা আপনি কোয়েশ্চেন ছিল। যদি হ্যাঁ, হচ্ছে কি ইরাসমাসে অ্যাপ্লাই করেন, তাহলে আমি বলবো যে হচ্ছে কি স্পেসিফিক কাউকে অ্যাড্রেস করার দরকার নেই, ইন জেনারেল হচ্ছে গিয়ে লেখাটা বেটার। যেমন হচ্ছে ডিয়ার এডমিশন কমিটি এরকম করে কি? না, এরকম কিছু লেখা যাবে না। জাস্ট এসওপি, লাইক একটা হেডলাইন দিলেন, এরপরে আপনি স্টার্ট করলেন আপনার মোটিভেশন লেটার, 1 পেজ অর 1.5 পেজ, বাট এর থেকে বেশি করা যাবে না। অনেক সময় ওরা ওয়ার্ড লিমিট দিয়ে থাকে, ওই ওয়ার্ড লিমিটের মধ্যে করতে হবে। এখানে হচ্ছে গিয়ে বড় লেখা যাবে না। আমরা অনেকজন মনে করি যে বড় লিখবো, 2 পেজ 3 পেজ অনেকে লিখে থাকে, বাট ওরকম করা যাবে না। খুবই প্রিসাইজ কনসাইজ ওয়ার্ড লিমিট দেওয়া থাকে, ওগুলো মেনটেন করতে হবে। কিছু কিছু প্রোগ্রামে কোয়েশ্চেন দিয়ে থাকে, ওই কোয়েশ্চেনের আনসার গুলো ওদেরকে আনসার করতে হয়। বাট 1 থেকে 1.5 পেজের মধ্যে হচ্ছে আপনার একটা স্ট্যান্ডার্ড মোটিভেশন লেটার হয়ে থাকে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি জানতে চাচ্ছিলাম আপু, অ্যাড্রেসটা কি লিখবো, মানে কাকে অ্যাড্রেস করে লিখবো, এটা কি কাউকে অ্যাড্রেস স্পেসিফিক্যালি? লিখবেন না, ইন জেনারেল, যে আমি আপনার সম্পর্কে লিখতেছেন যে আপনি এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, কেন করতে চাচ্ছেন, রিলেভেন্সে কি, কন্ট্রিবিউশন কি করতে চাচ্ছেন, ইন ফিউচারে কি করতে চাচ্ছেন, জাস্ট এরকম করে কাউকে অ্যাড্রেস করতে হবে না। বা যদি করতে চান, আপনি ইউনিভার্সিটি গুলো লিখতে পারেন যে আমি এই প্রোগ্রামটাতে এই মোবাইলিটি করেছি কারণ আমার মনে হয় যে এটার সাথে আমার রিলেভেন্সি আছে, বাট স্পেসিফিকলি হচ্ছে কি কাউকে অ্যাড্রেস করা উচিত না। আপু, আরেকটা কোশ্চেন হচ্ছে, আমি জার্মানিতে অলরেডি একটা মাস্টার্স প্রোগ্রামে হচ্ছে এনরোল আছি, যদিও আমি বাংলাদেশে আছি। আমার আমার হয়তোবা ভিসা ফেব্রুয়ারি দিকে হয়ে যাবে। তো জেনারেলি তো মার্চে প্রথম দিক দিয়ে হচ্ছে রেজাল্ট গুলো দেয়। তো সেই ক্ষেত্রে কি যদি ধরেন আমি ইউরোপের ভিসা যে কোনো একটা কান্ট্রির হচ্ছে আহ, থাকে আমার, সেই ক্ষেত্রে কি এটা কি এলিজেবল করে পরবর্তীতে যদি আমার রেজাল্টটা পজিটিভ আসে? সেক্ষেত্রে আপনি তখন হচ্ছে কি বাংলাদেশের ক্রাইটেরিয়া থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওখানে 2টা ক্রাইটেরিয়া থেকে প্রোগ্রাম থাকে, প্রোগ্রাম আরেকটা আমি ভুলে গিয়েছি, প্রোগ্রাম আরেকটা কি আমার পার্টনার খেয়াল নেই, পার্টনার, হ্যাঁ। পার্টনার থাকে। সেক্ষেত্রে আপনার ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে পড়তেছেন মোর দেন 6 মান্থস এর বা একটা ডিউরেশন থাকে, ওইটা দেখতে হবে আপনাকে। যে তখন আপনি হচ্ছে কি বাংলাদেশের ক্রাইটেরিয়া থেকে সিলেক্টেড হবেন, আপনাকে হচ্ছে কি ইউরোপিয়ানদের সাথে কম্পিটিশন করে হচ্ছে সিলেকশনে যেতে হবে আর কি। সেক্ষেত্রে আপনার ক্রাইটেরিয়া চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে তো আপু আমার ন্যাশনালিটি তো চেঞ্জ হচ্ছে না, সেই ক্ষেত্রে কি না। মানে ওই যে 6 মান্থের যে ডিউরেশনটা বললেন ওইটা পার হলে আমি হচ্ছে ইউরোপিয়ানদের সাথে কম্পিট করতে হবে? হ্যাঁ, আপনার স্টাডিজটা কন্টিনিউ থাকতেছে, যদি শেষ হয় তখন হচ্ছে গিয়ে আপনাকে হচ্ছে গিয়ে ওদের ইউরোপিয়ানদের সাথে হচ্ছে গিয়ে করতে হবে। আর ভিসার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি যদি জার্মানির ভিসা পেয়ে যান, তখন জাস্ট রেসিডেন্স পারমিট কার্ডটা এক্সটেন্ড করে হচ্ছে কন্টিনিউ করতে পারবেন। আপনাকে আলাদা করে বাংলাদেশ থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে না। আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। নেক্সট মিসবাউদ্দিন আহমেদ, আপনি কোশ্চেন আস্ক করতে পারেন। সালামু আলাইকুম আপু। আমার আসলে আমি আমি এখন আপু সেকেন্ড ইয়ারে আছি। আর আমার চিন্তা হচ্ছে আপু, আমি
চাই আমার মানে এরাসমাস মান্ডাস এই স্কলারশিপে যেন আমি পাই। তো আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে মানে সেকেন্ড ইয়ার থেকে কি কি জিনিস মানে আমাকে মাথায় রাখতে হবে। মানে আমার কোনো ধরনের এই বিষয়ে আইডিয়া ছিল না, আজকে যা যা বলছেন তার সবই মনে হয় আমার কাছে একদমই নিউ। যেমন এসওপি বা মোটিভেশন যে লেটার যেটা বললেন সেগুলো আমার কাছে একদম নিউ। তো আমি দেখি এগুলোর জন্য মানে এগুলোর জন্য আমি ট্রাই করব, বাট আসে মানে পাশাপাশি আমি কোন কোন কাজ করলে আমার মানে ইয়াটা ভালো করতে পারি মানে ওই এক্সামে। আর আরেকটা হচ্ছে আপু, আম, মানে অনেকেরই এরকম একটা ভয় থাকে যে আমরা যখন মানে অন্য কোনো একটা কান্ট্রিতে যাব, সেক্ষেত্রে আমাদের যদি পরিচিত কেউ না থাকে, মানে এরকম কোনো কি কোনো ভয় বা আর মানে কি বলে রেসিজমের শিকার টিকার হয়, আমার এই বিষয়টা নিয়ে একটু বাজে একটা ফিলিং আছে। তো যদি মানে এরকম কিছু হয় আপু ওখানে বা অন্য কোনো কান্ট্রিতে যখন আপনারা পড়াশোনা করছেন বা কিছু এরকম। আচ্ছা, আমি হচ্ছে প্রথমটা অ্যান্সার করি। ভাই, আপনার হচ্ছে মেজর কোনটা, মানে কোন সাবজেক্টে পড়ছেন? আপু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি বলবো সেকেন্ড ইয়ার থেকে মেইনলি হচ্ছে আপনার এখন যেটা চিন্তা করতে হবে, আপনার রিসার্চ ওয়ার্ক থাকতে পারলে খুবই ভালো। আর সিজিপিএ আপনি চেষ্টা করবেন যে ভালো রাখার। আর প্রফেসরদের সাথে আম, আপনারা এখনই কমিউনিকেট করা শুরু করেন যে কি কি রিসার্চে শুরু করতে পারবেন, কারণ হচ্ছে ইউরোপের সব স্কলারশিপ মানে ইরাসমাসের সব স্কলারশিপেই রিসার্চটা খুবই ভালোভাবে দেখে। যে আপনার যদি রিসার্চ ইন্টারেস্ট থাকে, বাট সে এক্ষেত্রে আরেকটা জিনিসও আছে, আপনার এই ব্যাপারে ইন্টারেস্ট আছে কিনা। কারণ যদি আপনার ইন্টারেস্ট না থাকে আপনি তাহলে কিভাবে করবেন। আর আপনার যদি কোনো প্রজেক্টও আপনি করে থাকেন, ওটাকে চেষ্টা করবেন যে পরবর্তীতে রিসার্চ হিসেবে নেওয়া, যে কোনো প্রজেক্টের কোনো আউটকাম যেন আপনারা ওটা নিয়ে পেপার লিখতে পারেন, এই জিনিসগুলো টার্গেট করতে পারেন। আর সেকেন্ড যেটা বললেন যে রেসিজম বা এই ব্যাপারটা, এখন এইটা হচ্ছে কাইন্ড অফ ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স মোরাললেস। বাট হ্যাঁ, পরিচিত না থাকলে আপনার তো শুরুতে এসে হয়তো বা একটু ঝামেলায় পড়তে হবে। যেরকম আমি এখানে আসছি, আমার এখানে পরিচিত কেউ নাই। কিন্তু ধরেন আমাদের যেটা হয় যে ইরাসমাস মুন্ডাসের যারা স্কলারশিপ পায় প্রতি ব্যাচের একটা গ্রুপ তৈরি করে দেওয়া হয়। তো ওই গ্রুপে দেখা যায় আমরা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করি, যারা সেম কান্ট্রিতে আসতেছে একসাথে কানেক্ট হই। তো একসাথে একটা গ্রুপ করে ওভাবে নিজেরা নিজেরা ম্যানেজ করার চেষ্টা করি। তো এই জিনিসগুলো অনেক হেল্প করে। বাট তাছাড়া আপনি এখানে আসার পরে একটা সাপোর্ট পাবেন লোকাল কোঅর্ডিনেটর থেকে, ইউনিভার্সিটির যারা থাকবে। কিন্তু একটা জিনিস আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো যে অবভিয়াসলি আপনি এখানে ফরেনার, সো একটু ট্রিটমেন্ট একটু ভিন্ন হবে। বাট নিজের দেশ নিজের দেশ, আরেক দেশ আরেক দেশ। কিন্তু তার বলে এটা না যে রেসিজমের খুব একটা শিকার হতে হয়, কারণ আমি এখানে তুর্কির জন্য যেটা বলবো সেরকম আমি রেসিজমের কোনো শিকার হই নাই। ওভারঅল এক্সপিরিয়েন্স আমার এখানে ভালোই। তো এত ভয় পাওয়ার আসলে কিছু নাই, মানে নিজেরা নিজেরা একটা কমিউনিটি তৈরি করে ফেললে এবং যারা একসাথে আসবেন ওরা একসাথে সবকিছু মিলে করলে দেখবেন যে আর এতটা ভয় লাগবে না। সবকিছু ইনশাল্লাহ সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস আপু, আমার মানে আমরা যে প্রোগ্রামটা বললেন যে আমি কোন প্রোগ্রামের জন্য চাচ্ছি, ওই প্রোগ্রামটার জন্য কি কি জিনিস মানে লাগবে তা দেখা। আপু আমি আসলে জিনিসটা খুঁজে পাচ্ছি না, শুরুর দিকে আমি কিছু কথা মিস করছিলাম। তো তাই আমি জানতে চাচ্ছি যে মানে প্রোগ্রামটা আমি আসলে ঠিক কোথায় পাবো। আপনার যে ওই যে একটা মানে ওয়েবসাইট দেখালেন সাইবার ম্যাক্স, আমি সেখানে গিয়ে আপু মানে প্রোগ্রাম সাইবারম্যাক্স আউটকাম হচ্ছে আর একটা প্রোগ্রাম। স্পেসিফিক প্রোগ্রাম, আপনি পারবেন হচ্ছে গুগল করবেন ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ। তো তখনই দেখবেন যে ইরাসমাস মুন্ডাসের একটা ওয়েবসাইট চলে আসবে এবং সেখান থেকে আপনি ডিটেল পেয়ে যাবেন। এই প্রোগ্রামের সুবিধা মানে সবগুলা প্রোগ্রামের লিস্টের একটা ক্যাটালগ পাবেন। ওটার ভিতর থেকে আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন আপনার পছন্দের কিওয়ার্ড প্রোগ্রাম অনুযায়ী। তো ওভাবে ফিল্টার করে বের করতে পারবেন। বুঝতে পারছি আপু, থ্যাংক ইউ আপু। তো আমরা আমাদের আজকের ওয়েবিনারের অলমোস্ট লাস্ট সেশনে চলে এসেছি। যদি ক্লোজিং হিসেবে আপুরা যদি কিছু বলতে চান, কোনো কিছু যদি মিস দিয়ে থাকে। আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল, যদি কিছু মনে না করেন তাহলে আমি করতে পারি। জি জি, প্লিজ। আমি কেবলই দেখলাম আমার দুইটা প্রোগ্রাম অনেক আগে থেকেই চুজ করা ছিল, একটা ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স, আর একটা হচ্ছে কম্পিউটার ভিশন। কম্পিউটার ভিশনের অ্যাপ্লিকেশন স্টার্ট শুরু হবে অক্টোবর থেকে, এটা জানুয়ারির
3 তারিখ, না ফেব্রুয়ারি 3 তারিখ শেষ হবে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে আহ বিগ ডেটা অ্যানালিটিক্স যেটা, ওইটা এখন পর্যন্ত কোনো কিছু অ্যানাউন্স হয়নি। কিন্তু আমার কথা হচ্ছে এই যে বিগ ডেটার যে অ্যাপ্লিকেশন পিরিয়ড শুরু হবে, এটা শেষ কবে হবে এটা আমি আসলে জানি না। কিন্তু কথা হচ্ছে আমি এখন 6 সেমিস্টার কমপ্লিট করে 7 সেমিস্টারে আছি। আমি চাইতেছি আমি 7 সেমিস্টারে শেষ হওয়ার আগে অ্যাপ্লাই করতে। কিন্তু কথা হচ্ছে 7 সেমিস্টারে আমি রেজাল্ট পাবো জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে। এখন কথা হচ্ছে যদি আমার অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ হয়ে যায় জানুয়ারি 15 তারিখে, তাহলে আমি এই ক্ষেত্রে কি করতে পারি মানে এই প্রোগ্রামটা অ্যাপ্লিকেশন করার জন্য? আচ্ছা, আপনার হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন এখন স্টার্ট হয়ে গেছে? না, আমি যেটা মূলত একটাই হয়েছে আর একটা হয় নাই। কিন্তু হুম আমি হুম চাচ্ছি ওইটা যদি ইন কেস আমি যদি অ্যাপ্লিকেশন করতে না পারি, হুম। তাহলে তাদের কি কোনোভাবে বলা যায় যে আমি তো রেজাল্ট এই কয় তারিখ পাবো, আমি কি হুম। এর পরে রেজাল্টটা সাবমিট দিয়ে বাকি সব কিছু আগে সাবমিট দিয়ে রাখলাম, রেজাল্টটা ওই ডেটে দিলাম, এরকম কোনো আচ্ছা ওয়ে আছে বা সিস্টেম আচ্ছা, আছে? ফার্স্ট অফ অল আপনি যেটা করতে পারেন, আগে ওদের প্রোগ্রামগুলোর ওয়েবসাইটে যাবেন। আগে ওখানের মধ্যে দেখবেন এলিজিবল ক্রাইটেরিয়াতে কোনো ডেট মেনশন করা আছে কিনা, যে এত তারিখের মধ্যে আপনাকে দিতে হবে বা সাবমিট করতে হবে, এরকম কিছু আছে কিনা। ফার্স্ট এটা আপনার কাজ। সেকেন্ড হচ্ছে গিয়ে ওখানের মধ্যে দেখবেন যে আপনারা যারা লাস্ট সেমিস্টারে আছেন তারা এটাতে এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল কিনা। এই দুইটার কাজ আগে আপনার প্রথমত কাজ। এন্ড দেন আপনি যেটা করবেন, আপনি হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন করার আছে, আপনি অ্যাপ্লিকেশন করবেন। আপনার রেজাল্ট সাবমিট হবে কিনা অন টাইম, ওটা নিয়ে এখন টেনশন করার বদার হওয়ার দরকার নেই। আপনি আপনার কোঅর্ডিনেটরকে আস্ক করতে পারেন যে পরবর্তীতে সাবমিট করলে হবে কিনা, দ্যাটস অল। বাট কথা হচ্ছে আপনি যদি এখন অ্যাপ্লাই করেন, আপনার কিন্তু স্ক্রিনিং হয়ে আপনাকে রেজাল্ট দিবে ধরেন হচ্ছে গিয়ে লাইক আপনি যদি সেপ্টেম্বরে অ্যাপ্লাই করেন, অনেক কিছু কিছু প্রোগ্রাম রেজাল্ট দেয় ডিসেম্বরের দিকে, জানুয়ারির দিকে। আপনি কিন্তু নেক্সট ইয়ারে যাবেন, নেক্সট ইয়ারে সেপ্টেম্বরে যাবেন। সো আপনি যদি এখন অ্যাপ্লাই করেন, আপনি নেক্সট ইয়ারে যাবেন। সো আপনার কাছে এনাফ টাইম আছে, ততদিনে আপনি আপনার রেজাল্ট হাতে পেয়ে যাবেন। সো এটা নিয়ে বদার হওয়ার কোনো কিছু নেই। আমি আশা করি হচ্ছে গিয়ে এটা এত বেশি আপনার জন্য প্রবলেম ক্রিয়েট করবে না। বাট আপনি হচ্ছে গিয়ে দুইটা ক্রাইটেরিয়া দেখে নিবেন যে হচ্ছে এলিজিবিলিটি আছে কিনা। যদি আপনার তাও কনফিউশন থাকে, কোঅর্ডিনেটরকে আস্ক করতে পারেন। বাট জেনারেলি ওরা অনেক ফ্রেন্ডলি হয়, ওরা একসেপ্ট করে। আর আপনার কাছে নেক্সট ইয়ারের সেপ্টেম্বর পর্যন্ত আছে, কারণ আপনি মাস্টার্স ফ্লাই করবেন নেক্সট ইয়ারের সেপ্টেম্বরে এখন যদি অ্যাপ্লাই করেন। তো আপনার কাছে হাতে এনাফ টাইম আছে আপনার সার্টিফিকেট পাওয়ার। আর অনেক সময় হচ্ছে গিয়ে, যেমন ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে, আমি কিন্তু আমার ভাইবা বা আমার হচ্ছে ল্যাব কিন্তু শেষ, ল্যাব এক্সপেরিমেন্ট গুলো শেষ হওয়ার আগে আমি অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছি। দেন আমি যেটা করেছিলাম, আমার প্রফেসরদের সাথে কথা বলেছিলাম যে আমি এরকম স্কলারশিপ পেয়েছি আমার। দেন ওনারা কোঅপারেটিভ ছিল এবং আমিও হচ্ছে গিয়ে ওনাদেরকে বারবার এটা নিয়ে মেনশন করতাম। দেন হচ্ছে গিয়ে ইন টাইমে আমি পেয়ে গিয়েছি। এটা হচ্ছে গিয়ে একটু প্রবলেম ক্রিয়েট হয় ভিসার ক্ষেত্রে, কারণ ভিসার ক্ষেত্রে অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া থাকে যে হচ্ছে গিয়ে ডিপ্লোমা কমপ্লিট, আপনার যে লাস্ট ডিপ্লোমা আছে তার হচ্ছে একটা সার্টিফিকেট লাগে, ওটার জন্য বা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটির এনরোলমেন্ট প্রসেসের জন্য লাগে। বাট এটা হচ্ছে গিয়ে লাস্টের দিকে, জুন জুলাই আগস্টের মধ্যে আপনার হাতে পেলেই হয়ে যায়, বা কিছু কিছু প্রোগ্রামে লেখা থাকে। সেক্ষেত্রে কোঅর্ডিনেটরের সাথে কথা বললে এই ক্ষেত্রে প্রবলেম হবে না। ওকে আপু, ধন্যবাদ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। সো আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা মোটামুটি শেষ করি। আমি হচ্ছে চ্যাটে স্কলারশিপের যে ওয়েবসাইট গুলো দেখিয়েছি, সেটার হচ্ছে লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন। আর MIST ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ সুন্দর একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করার জন্য। এবং আমি সবাইকে বলবো যে আপনারা চেষ্টা করেন, হতাশ হওয়ার কিছু নাই রিজেকশন হওয়ার জন্য। যত খুশি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। আর হচ্ছে রিজেক্ট হলেও সমস্যা নাই, সামনের বছর আবার অ্যাপ্লাই করতে পারবেন। এবং সবাইকে আমি শুভকামনা জানাচ্ছি এবং গুড লাক। ভালো থাকবেন। ওকে, ফার্স্ট অফ অল আমি হচ্ছে গিয়ে আপুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, জান্নাত আপুকে, এত সুন্দর করে হচ্ছে গিয়ে পুরো একটা প্রোগ্রাম ওয়েবিনার পরিচালনা করার জন্য, সঞ্চালনা করার জন্য। এন্ড অফকোর্স আমি হচ্ছে গিয়ে মিসড ক্যারিয়ার ক্লাবকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা
কোলাবোরেশনে তারা একটা প্রোগ্রাম লঞ্চ করেছেন, এবং এখানে যে যে পার্টিসিপেন্টরা আমাদের সাথে আজকের প্রোগ্রামে জয়েন করেছেন আমি তাদের জন্য অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। ইনশাল্লাহ আপনারা হচ্ছে গিয়ে নেক্সট নেক্সট ইয়ার এখান থেকে অনেকজন ইরাসমাস স্কলার পাবো, এবং হয়তো পরের নেক্সট ওয়েবিনার গুলো আপনারাই হয়তো নিচ্ছেন, আমি এই আশা করি আপনাদের জন্য। আর অবশ্যই হতাশ হওয়া যাবে না, লো সিজিপিএ অথবা যদি সিজিপিএ একটু খারাপ থাকে বা পাবলিকেশন না থাকে এগুলো নিয়ে বদার হওয়া যাবে না। আপনার কাজ হচ্ছে অ্যাপ্লাই করা, আপনার 100% দেওয়া, বাকিটা হচ্ছে উপরওয়ালার উপর। সো জাস্ট ট্রাই করেন, এবং ট্রাই করেন যতটুকু অপরচুনিটিস থাকে সবকিছু গ্র্যাব করা ট্রাই করেন। ইনশাল্লাহ একদিন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবেন। এই আরেকটা জিনিস আমি এডিশনালি অ্যাড করতে চাচ্ছি, সিভির ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ইউরোপাস ফরম্যাটের সিভি রেডি করতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের লিংক দিচ্ছি। এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা জাস্ট লগ ইন করবেন বা রেজিস্টার করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন আপনারা হচ্ছে গিয়ে আপনাদের সিভিটা ক্রিয়েট করতে পারবেন। আমি জাস্ট লিংকটা দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের সুবিধার জন্য। এই তো সবার জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা। আর লাস্টের দিকে আমি রিকোয়েস্ট করব যাদের কাছে অপরচুনিটিস আছে ভিডিও অন করার, আমরা একটা ভিডিও অন করি এবং আমরা একটা স্ক্রিনশট নিব আমাদের পাবলিকেশন টিমের জন্য, যেন হচ্ছে গিয়ে আম, এটা আমরা আমাদের পেজ থেকে পোস্ট করতে পারি। সো যাদের মানে সুযোগ রয়েছে সবাই আমরা ভিডিও অন করি। ওকে, সবাই কি আমরা ভিডিও অন করেছি যারা যারা সুযোগ রয়েছে? আর একটু ওয়েট করছি। আপুরা কোথায়? আপুদেরকে দেখছি না। ভিডিও অন করেন সবাই। তো আমি ছবি তুলছি এখন, 1 2 3। ওকে, আরেকটা তুলছি। 1 2 3। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ আপু জেনারেস ওয়ার্ড গুলোর জন্য। এখন আমি হলো ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট আনিসা মাহি ভাইয়াকে ইনভাইট করবো কিছু বলার জন্য। থ্যাংক ইউ জেসি। হ্যালো এভরিওয়ান। আমি আসলে পুরোটা টাইমই ছিলাম, দেখতেছিলাম। শম্পা আপু এবং তাহমিদা আপু খুব ভালো আসলে আমাদেরকে প্রেজেন্ট করতেছিলেন, জিনিসগুলো খুবই ইনসাইটফুল ছিল। আর আপনাদেরকে আসলে অনেক ধন্যবাদ আপু। আমি সেশনের পর পর ইনশাল্লাহ আপনাদের সাথে কমিউনিকেট করব। অ্যান্ড এডিশনালি আমি হচ্ছে আমার আজকের সকল পার্টিসিপেন্টসকে অনেক ধন্যবাদ জানাতে চাই। এখানে শুধুমাত্র এমআইএসটি স্টুডেন্ট না, আমাদের এমআইএসটির বাইরে থেকেও অনেক স্টুডেন্ট ছিল, সো তাদেরকেও অনেক ধন্যবাদ। আর ফাইনালি হচ্ছে আহ, এই পুরা ইভেন্টটা লঞ্চ করার জন্য আসলে আমাদেরকে একদম টোটালি সাপোর্ট করেছে ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, সো তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমাদের এমএসটি ক্যারিয়ার ক্লাবের মেম্বাররা যারা আছো তোমরা সবাই আসলে আহ, আজ এই ইভেন্টটার জন্য অনেক হার্ড ওয়ার্ক করছে, তো ওদেরকে অনেক ধন্যবাদ। সো থ্যাংক ইউ সবাইকে ওয়ান্স এগেন। আশা করি আজকের ইভেন্টটা সবার জন্য অনেক ফ্রুটফুল হয়েছে এবং সবার ফিউচার প্রসপেক্টস গুলো, প্ল্যানস এন্ড এভরিথিং সবকিছুতে সবাইকে অনেক হেল্প করবে। So, thank you, everyone. That's all from me. থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে। Before we wrap up today's session, I would like to express my gratitude to all the participants. Our in-between questions just made the overall experience really enriched. Thank both Tahmida and Shampa Apu again for giving us their valuable time and effort. We are surely taking a lot from today's session. On this note, we will end the online session today. For any further queries and doubts, feel free to stay healthy, stay safe. Good night to you all. Thank you.
you.